আমরা যে ভেক্টর ইন্টিগ্রেশনের স্টোকস থিওরেম এখানে পড়ব, যার মধ্যে আমরা এই স্টোকস থিওরেমের স্টেটমেন্টটা পড়ব, তার ডেরিভেশনটা করতে হবে আমাদের, অর্থাৎ প্রুফ করতে হবে, আর কিছু অ্যাপ্লিকেশন, অর্থাৎ এটা নিয়ে কিছু অঙ্ক করা যাবে, ভেক্টর ইন্টিগ্রেশনের কিছু প্রবলেমস এই থিওরেমের সাহায্যে আমরা করতে পারবো, সেইগুলো আমরা করব। তো প্রথমেই আসি স্টেটমেন্ট। এটা বলছে, স্টেটমেন্টটা কি? It states that line integral of a vector field A around any closed curve C is equal to the surface integral of the normal component of curl of a vector A over a unclosed surface S. এখানে খুব ভালো করে যদি লক্ষ্য করো তাহলে দেখো যে ক্লোজ কার্ভের কথা কিন্তু বলা হলো, ক্লোজ কার্ভের কথা বলা হলো এখানটায়, আর তার সঙ্গে সঙ্গে সেই ক্লোজ কার্ভটা একটা আনক্লোজ সারফেসকে, যে সারফেসটা ক্লোজ করা নেই তাকে ঘিরে রেখেছে, তার বাউন্ডারি হিসাবে দেখা যাচ্ছে। তাহলে একটা লাইন সি নেওয়া হয়েছে, যে লাইনটা এস সারফেসকে এনক্লোজ করে রেখেছে, অর্থাৎ এস এর বাউন্ডারি তুমি সি ধরতে পারো। এই অবস্থায় একটা ভেক্টরের লাইন ইন্টিগ্রেশন এবং ওই ভেক্টরের সারফেস ইন্টিগ্রেশনের মধ্যে কি সম্পর্ক, বা লাইন ইন্টিগ্রেশনকে কিভাবে সারফেস ইন্টিগ্রেশনে কনভার্ট করতে হবে, এই স্টেটমেন্টে সেটাই বলা হচ্ছে। তো ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট আমরা যদি দেখি, তাহলে ওই যে কার্ভটা যে এস সারফেসকে এনক্লোজ করে রেখেছে এবং একটা ভেক্টর ফিল্ড এফ, তার ইন্টিগ্রেশন করা হয়েছে লাইন সি বরাবর। এখানে এফ ডট ডিআর আছে, তার মানে বুঝতেই পারছো যে লাইনটার দিকে এফ এর ট্যানজেনশিয়াল কম্পোনেন্টটাকে ইন্টিগ্রেশন করা হয়েছে, এবং এই সি এর ওপর যখন ইন্টিগ্রেশন করতে হবে তখন তুমি একটা নির্দিষ্ট সেন্সে ইন্টিগ্রেশনটা করবে, অর্থাৎ পজিটিভ সেন্সে যদি ইন্টিগ্রেশন করো তাহলে একটা লাইন থাকলে তুমি সেই লাইনে ক্লোজ লাইন বরাবর তুমি যাবে কোন দিকে, ক্লকওয়াইজ যাবে না অ্যান্টি ক্লকওয়াইজ যাবে? অ্যান্টি ক্লকওয়াইজ যাবে। এবং সেই সারফেসটার ইন্টিগ্রেশনটা করতে হবে, কিন্তু সারফেস ইন্টিগ্রেশন এফ এর ইন্টিগ্রেশন করলে হবে না, কার্ল এফ এর ইন্টিগ্রেশন করতে হবে সারফেসটার উপরে। শুধু কার্ল এফ এর ইন্টিগ্রেশন নয়, এখানে দেখো ডট এন ক্যাপ রয়েছে। এন ক্যাপটা কিন্তু যে সারফেস এলিমেন্টটা আছে ডিএস, এই বড় সারফেসটার এস সারফেসটার একটা ছোট্ট এলিমেন্ট, ছোট্ট অংশ হচ্ছে ডিএস, তার ডাইরেকশন কিন্তু এন ক্যাপ এখানটাই। তাহলে এখানে কার্ল এফ এর নর্মাল কম্পোনেন্ট নেওয়া হয়েছে, ডট এন মানে এখানে নর্মাল কম্পোনেন্ট অফ কার্ল নেওয়া হয়েছে, তার সারফেস ইন্টিগ্রেশন করা হয়েছে। তাহলে এই এস আর সি এই দুটোর মধ্যে সম্পর্ক কি? এস একটা আনক্লোজ সারফেস, যে আনক্লোজ সারফেসকে সিটা ঘিরে রেখেছে, বা সি হচ্ছে বাউন্ডারি কার্ভ। মাইক্রোফোনটা অফ করো। এই এফটাকে এস সারফেসের সব জায়গায় ডিফাইন করা আছে এরকম ধরে নিতে হবে। ডিফাইন যদি না করা থাকে তুমি তাহলে সারফেস ইন্টিগ্রেশনটা করতে পারবে না। সেই জন্য বলা হয়েছে যে এফটা ডিফাইন করা হয়েছে, এফ ইজ ডিফাইন্ড এভরিওয়্যার ইন এস। এইটা হচ্ছে স্টোকস থিওরেমের ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট। তাহলে বুঝতেই পারছো স্টোকস থিওরেম অ্যাকচুয়ালি কি করছে, একটা লাইন ইন্টিগ্রেশনকে সারফেস ইন্টিগ্রেশনে কনভার্ট করে দিতে পারছে কিছু কন্ডিশনের জন্য। কোন কন্ডিশনের জন্য? যে এখানে ওই সারফেসটাকে ঘিরে রাখতে হবে, লাইন ইনক্লোজিং করতে হবে লাইনটা দ্বারা।
এই স্টোকস থিওরেম মোটামুটি 1850 সালের পর থেকে 1850 এই সালের পর থেকে এই থিওরেমটা আসে এবং এই থিওরেমটা তৈরি করেছিলেন বিজ্ঞানী লর্ড কেলভিন বা স্যার উইলিয়াম থমসন। কিন্তু এর নামকরণ করা হয় আইরিশ ম্যাথমেটিক্যাল ফিজিসিস্ট স্যার জর্জ স্টোকসের নামে। কারণ তিনি এই যে স্যার উইলিয়াম থমসনের লেটার থেকে এই স্টোকস থিওরেমটা জেনেছিলেন প্রথম, তারপরে এই থিওরেমটা বিখ্যাত হয়। এইবার আমরা এই থিওরেমটার প্রুফ করার চেষ্টা করব, প্রমাণ করার চেষ্টা করব এটার ডেরিভেশনটা কিভাবে হবে। এখানে বুঝতেই পারছো এই যে এখানটাই থিওরেমটা লেখা আছে যে বি ডট ডিএল, এই এসটা এখানে হবে না, এখানে অ্যাকচুয়ালি এটা লাইন ইন্টিগ্রেশন। ডিএসটা তুমি লাইন ইন্টিগ্রেশনও ধরতে পারো। এই লাইন ইন্টিগ্রেশনটা হবে একটা সারফেস ইন্টিগ্রেশনের সঙ্গে সমান। এখানে ডিএটা হচ্ছে এই সারফেসের একটা ছোট্ট অংশ। যাই হোক, স্টেটমেন্ট তো আমি আগে বলেছি, স্টেটমেন্ট দিয়ে কিছু ব্যাপার নেই। এখানটাই একটা বড় সারফেসকে তুমি যদি ছোট্ট ছোট্ট স্কোয়ারে এরকম ভেঙে ফেলো, এখানে একটা বড় সারফেস দেখানো হয়েছে, সেটাকে তুমি ছোট্ট ছোট্ট অংশে ভাগ করে ফেলছো। এই ছোট ছোট অংশগুলো দেখা যাচ্ছে এখানটায়, এই ছোট ছোট অংশগুলো বড় সারফেসের অংশ বলে তুমি ধরে নাও। এবার দেখো অ্যারো সাইন গুলো খেয়াল করো, প্রত্যেকটা ছোট ছোট অংশের অ্যারো সাইন গুলো যে লাইন ইন্টিগ্রেশন করার ডাইরেকশন সেটা তুমি খেয়াল করো। সে লাইন ইন্টিগ্রেশন করার ডাইরেকশন কিন্তু এখানে অ্যারো দিয়ে বোঝানো হয়েছে। ডান পাশের যে ফিগারটা আঁকা রয়েছে সেখানেও অ্যারো দিয়ে বোঝানো হচ্ছে। এই অংশটাই আবার এখানে দেখানো হয়েছে ম্যাগনিফাই করে। সমস্ত ছোট ছোট সারফেস গুলোর লাইন ইন্টিগ্রেশনের সেন্স অফ ইন্টিগ্রেশন অর্থাৎ ডাইরেকশন অফ ইন্টিগ্রেশন দেখো একই, সেটা হচ্ছে ক্লকওয়াইজ নেওয়া হয়েছে। তুমি যদি একটাকে ক্লকওয়াইজ নাও তাহলে সবগুলোকে ক্লকওয়াইজ নিতে হবে, যদি একটাকে অ্যান্টি ক্লকওয়াইজ নাও তাহলে সবগুলোকে অ্যান্টি ক্লকওয়াইজ নিতে হবে। আমরা পজিটিভ সেন্স বলতে বুঝি অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সটাকে, এখানে ক্লকওয়াইজ সেন্সে নেওয়া হয়েছে, সুতরাং তুমি এটাকে উল্টো ভাবতে পারো। যাই হোক, সেটা এখানে বড় প্রবলেম নয়। এখানে আমরা অন্য জিনিস করব। অন্য জিনিস বলতে এখানে লাইন ইন্টিগ্রেশনটা শুধু দেখবো। দেখো এই ছোট সারফেসটার উপর যখন আমি লাইন ইন্টিগ্রেশন করব তখন ডাইরেকশনটা খুব ভালো করে খেয়াল করো, সবটাই কিন্তু ক্লকওয়াইজ। এটাও তাই, এটাও ক্লকওয়াইজ দেওয়া হয়েছে, তার পাশেরটাও তাই ক্লকওয়াইজ দেওয়া হয়েছে, এই পাশেরটাও তাই ক্লকওয়াইজ দেওয়া হয়েছে। এখন এটা লাইন ইন্টিগ্রেশন আর এই পাশেরটা লাইন ইন্টিগ্রেশন যদি দুটো একসঙ্গে তুমি করো, এইটা লাইন ইন্টিগ্রেশন করবে এবং এটা লাইন ইন্টিগ্রেশন করবে, দুটো এরকম পাশাপাশি বক্স যদি লাইন ইন্টিগ্রেশন করো, করে তুমি যদি অ্যাড করো, এই দুটোকে যোগ করে দাও যদি লাইন ইন্টিগ্রেশন গুলো, তাহলে এই অ্যাডজাসেন্ট এই 1 নাম্বার আর এই 2 নাম্বার, ডান দিকেরটা 2 নাম্বার ধরলাম, বাঁ দিকেরটা 1 নাম্বার ধরলাম, এদের বাউন্ডিং লাইনের উপর লাইন ইন্টিগ্রেশন যদি করা হয় তাহলে ইন্টারমিডিয়েট সারফেস, ইন্টারমিডিয়েট লাইনগুলো খেয়াল করো, যে লাইনটা ঠেকে আছে একটার সঙ্গে নোটা টাচ হয়ে রয়েছে, এই লাইন ইন্টিগ্রেশনটা এইদিকে হচ্ছে আর এই লাইন ইন্টিগ্রেশনটা উপরের দিকে হচ্ছে, ডান দিকে লাইন ইন্টিগ্রেশনটা উপরের দিকে হচ্ছে। তাহলে একটা হচ্ছে নিচের দিকে আর ডান দিকেরটা উপরের দিকে হচ্ছে। তাহলে এই দুটো লাইন ইন্টিগ্রেশন যদি আমরা অ্যাড করে দিই দুটো সারফেসের ক্ষেত্রে, দুটো আলাদা সারফেসের ক্ষেত্রে, তাহলে ইন্টারমিডিয়েট যে বাউন্ডারি, দুটো অ্যাডজাস্টেন্ট সারফেস এলিমেন্টের মধ্যে যে বাউন্ডারিটা রয়েছে, এই বাউন্ডারিটার জন্য কিন্তু লাইন ইন্টিগ্রেশন টোটালটা ক্যান্সেল আউট করবে যখন আমরা যোগ করে দেব।
তাহলে এইটার লাইন ইন্ডিকেশন করতে হবে আর পাশেরটার লাইন ইন্ডিকেশন করতে হবে, করে আমাদের যোগ করতে হবে। যোগ করার সময় আমরা দেখব যে এইটা নিচের দিকে, লেফট সাইডের যে বক্সটা সেটা নিচের দিকে লাইন ইন্ডিকেশন, আর এইটার ডান দিকের যে বক্সটা তার ইন্টারমিডিয়েট বা টাচ করে রয়েছে যে লাইনটা, সেটা উপরের দিকে আছে। সুতরাং এইটা যোগ করার সময় ভ্যানিশ করে যাবে কোনটা, এই লাইন ইন্ডিকেশনটা কিন্তু ভ্যানিশ করে যাবে। তাহলে আলটিমেটলি দুটো যোগ করে দিলে আমরা যে লাইনটা পাবো লাইন ইন্ডিকেশন যোগ করে, সেটা হচ্ছে এইটা। খেয়াল করো পয়েন্টারটাকে একটু, যে এই পুরো লাইনটা পেয়ে যাব, যে লাইনটা কিনা দুটোকেই এনক্লোজ করে রেখেছি, দুটো ছোট ছোট সারফেসকে এনক্লোজ করে রেখেছি, দুটো ছোট ছোট করে সারফেসকে এনক্লোজ করে রেখেছে। আর ইন্টারমিডিয়েট বাউন্ডারি দিয়ে লাইন ইন্ডিকেশন দুটো একে অপরের উল্টো দিকে বলে এরা ক্যান্সেল আউট করে গেল। তাহলে আমরা মাত্র দুটো লাইন ইন্ডিকেশন যদি যোগ করি, তাহলে দুটোর বাউন্ডারিং সারফেস পেয়ে যাব। আমরা যদি ওপরেরটা নিই, দেখো উপরের বক্সটাকে এর সঙ্গে যদি অ্যাড করে নিই, এই দুটোর সঙ্গে আগের যে দুটো অ্যাড করলাম তার সঙ্গে যদি অ্যাড করে নিই, তাহলে আবার দেখো এই আগের দুটোর যে বাউন্ডিং লাইন আর উপরেরটা যে নতুন বাউন্ডিং লাইনটা নিলাম, তাদের মাঝে যে বাউন্ডারি লাইন আছে, সেই বাউন্ডারি লাইনটার একটার লাইন ইন্ডিকেশন রাইট টু লেফট আর নিচেরটার লেফট টু রাইট, কিন্তু সবারই কিন্তু ক্লকওয়াইজ সেন্সে ইন্টিগ্রেশন লাইন ইন্টিগ্রেশন করা হচ্ছে। তাহলে এই দুটোর সঙ্গে যদি আমরা তৃতীয় এই বক্সটাকে অ্যাড করে নিই লাইন ইন্টিগ্রেশনের জন্য, তাহলে আমরা দেখব আবার এই ইন্টারমিডিয়েট বাউন্ডারির জন্য লাইন ইন্টিগ্রেশনটা ক্যান্সেল করে গেছে। এখন এই তিনটে লাইন ইন্টিগ্রেশন যোগ করে যেটা হয়ে যাবে, খেয়াল করো পয়েন্টারটা নিচের দিক থেকে এরকম উপরের দিকে উঠবে, ডান দিকে যাবে, আবার নিচে আসবে, এই ডান দিকে চলে আসবে, আবার নিচের দিকে আসবে, গিয়ে এনক্লোজড হয়ে যাবে। তাহলে এই হচ্ছে এই টোটাল পাথটা এরকম হবে। টোটাল পাথটা এখানে এরকম দেখা যাবে। এই তিনটের জন্য লাইন ইন্ডিকেশন যদি তুমি সেম সেন্সে ইন্টিগ্রেশন অ্যাড করে দাও। এবার এইটার সঙ্গে আমি যদি ফোর্থ যে এটাকে ফোর্থ বললাম, এই উপরের রাইট সাইডে টপ যে বক্সটা রয়েছে, এইটার লাইন ইন্টিগ্রেশন যদি অ্যাড করে দিই, তাহলে দেখো এই সারফেসটাই, এই সারফেস লাইন এই লাইনটাই টাচ করে আছে, এই লাইনটাই, আবার এই লাইনটাও ইন্টারমিডিয়েট লাইন। সুতরাং এটার অ্যারোগুলো দেখো উল্টো দিকে, আর এই দুটোর অ্যারো দেখো, এটা ব্লু কালার আর রেড কালারের যে অ্যারো দেখা যাচ্ছে সেগুলো উল্টো দিকে। তাহলে চারটে লাইন ইন্ডিকেশন যদি অ্যাড করে দিই, তাহলে আমরা যে বাউন্ডিং লাইন পাবো লাইন ইন্ডিকেশনের জন্য, সেটা হচ্ছে এটা, এটা এই লাইনটা আমরা শুধু পাবো, আর ইন্টারমিডিয়েট লাইনগুলো কি হবে, ভ্যানিশ করে যাবে। এরকম ভাবে যদি আমরা অ্যাড করতে করতে প্রত্যেকটা বক্স এরকম অ্যাড করতে করতে যাই, তাহলে টোটাল লাইন ইন্টিগ্রেশনটা সমান হয়ে যাবে এটার সঙ্গে, সমান হয়ে যাবে। এই পুরো এজ যেটা রয়েছে, এই পুরো সারফেসটার আলটিমেট বাউন্ডারি যেটা রয়েছে, তার উপর শুধু লাইন ইন্টিগ্রেশনের সঙ্গে সমান হয়ে যাবে এটা। এই তাহলে এ ডট ডিএল আমি যদি সামেশন করে নিই ছোট ছোট বক্সের উপরে, আমরা আলটিমেটলি কি পাবো, এ ডট ডিএল ইন্টিগ্রেশন এ ডট ডিএলটা অ্যাকচুয়ালি সবগুলোর জন্য যোগ করে যদি, তাহলে পেয়ে যাব এই টোটাল সারফেসের যে বাউন্ডারি রয়েছে সেইটা আমরা পাবো। এই কনসেপ্টটা আমরা স্টোকস থিওরেমে ইউজ করব। এখানে যদি কেউ কার্ভ সারফেস বলে, তাহলে সেখানে কিন্তু লাইন ছোট ছোট সারফেসে ভাগ করে নেওয়া যাবে। এরকম কার্ভ সারফেস, একটা বড় সারফেসকে ছোট ছোট অংশে এরকম তোমাকে এর উপর দিয়ে কার্ভ লাইন দিয়ে আলাদা করে দেওয়া হয়েছে। দুই ভাবে লাইন এখানে তৈরি করা হয়েছে। এখানে দেখো কিছু হরাইজন্টাল যদি ভাবতে পারো আর কিছু ভার্টিক্যাল যদি ভাবতে পারো, সেগুলোকে ভাগ করে নেওয়া হয়েছে। তাহলে ছোট ছোট এই ধরনের সারফেস পাওয়া গেল। কার্ভ সারফেসের ক্ষেত্রেও পসিবল এই ধরনের ছোট ছোট অংশ। এবং এই ছোট ছোট অংশের লাইন ইন্ডিকেশন গুলো যদি অ্যাড করে দাও, তাহলে অ্যাজ এ হোল কিন্তু এই লাইনটা আমরা পেয়ে যাব, এটা আমরা পেয়ে যাব, এই টোটাল লাইন ইন্ডিকেশনটা পেয়ে যাব, টোটাল সারফেসের বাউন্ডারিটা আমরা পেয়ে যাব। এরকম ভাবে আমরা
লাইন ইন্টিগ্রেশন গুলো অ্যাড করবো, কিন্তু অ্যাড করবো কেন দেখো, এটা প্রমাণ করার জন্য আমাদের এই কাজটা করতে হবে। আমরা নেক্সট এটার প্রুফে চলে যাচ্ছি। থিওরেমটা প্রমাণ করার আগে আমরা কার্লের ম্যাথমেটিক্যাল ডেফিনিশনটা আর একবার তোমাদের রিমাইন্ড করব। এই যে ম্যাথমেটিক্যাল ডেফিনিশন অফ কার্ল, এটা তোমাদের মনে রাখতে হবে। এটা মনে না রাখলে অসুবিধা। এটার সাহায্যেই আমরা এই স্টোকস থিওরেমটা প্রমাণ করব। এখানে কার্লের ম্যাথমেটিক্যাল ডেফিনিশনে কি বলা আছে, যে কার্ল অফ এ ভেক্টর এবং তার নরমাল কম্পোনেন্ট, দেখো এখানে এর নিচে একটা সাফিক্সে এন লেখা আছে। এন লেখা মানে কার্ল অফ এ, এটা তো ভেক্টর, এই ভেক্টরের সারফেসের দিকে কম্পোনেন্ট, সারফেসের দিকে কম্পোনেন্ট মানে যে কোনো সারফেসের ডাইরেকশন কোনটা হয়, যে কোনো সারফেসের ডাইরেকশন হয় তার সঙ্গে পারপেন্ডিকুলার বা নরমাল, অর্থাৎ লম্বভাবে তার ডাইরেকশনটা থাকে, যে কোনো সারফেসের ডাইরেকশন। আমরা যদি একটা হরাইজন্টাল সারফেস নিই, তার ডাইরেকশন কিন্তু ভার্টিক্যালি আপওয়ার্ড হবে। যে কোনো সারফেসের ডাইরেকশন কোন দিকে হয়, তার সঙ্গে পারপেন্ডিকুলার বা লম্বভাবে বা নরমালি হয়। তো সেই জন্য এখানে এনটা লেখা হয়েছে, এন মানে নরমাল। আর কার্ল সাফিক্সে এন, এ ভেক্টর মানে হচ্ছে কার্লের একটা ভেক্টর, তার নরমাল কম্পোনেন্ট নেওয়া হয়েছে। তার নরমাল কম্পোনেন্ট মানে সারফেসের ডাইরেকশনে তার কম্পোনেন্ট নেওয়া হয়েছে। সেইটার ম্যাথমেটিক্যাল ডেফিনিশন হচ্ছে লিমিট এক্সটেন্ডস টু জিরো, তার মানে ছোট্ট সারফেসের উপরে এই কাজটা করা হচ্ছে এবং সেই সারফেসকে ঘিরে রয়েছে একটা লাইন, সেই লাইনের উপর ইন্টিগ্রেশনটা করা হয়েছে, সেটাকে রাখা হয়েছে নিউমারেটরে। আর ডিনোমিনেটরে যে সারফেসটার উপরে ওই এ ভেক্টরটা ছিল, বা যে সারফেসের মধ্যে দিয়ে এ ভেক্টরটা ডিফাইন করা ছিল, সেই সারফেসটা নিচে এরিয়াটা দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে। নিচের এটা ভেক্টর না, একদম ছোট একটা সারফেস, তার এরিয়া। এই হচ্ছে কার্ল এ, তার নরমাল কম্পোনেন্টের ডেফিনিশন। এইবার আমরা একটা ছোট্ট সারফেস এস, এসটাকে যদি আমরা বাঁ দিকে নিয়ে যাই, অর্থাৎ কার্ল এন মাল্টিপ্লাইড বাই এস ইকুয়াল টু কত হবে, লিমিটটা যদি আমরা মনে মনে ভেবে নিই যে এসটা খুব ছোট, তাহলে ইন্টিগ্রেশন এ ডট ডিএল এর সঙ্গে সমান হবে, যেখানে ইন্টিগ্রেশন লাইন ইন্টিগ্রেশনটা কার উপরে করা হচ্ছে, যে লাইনটা এস কে ঘিরে রয়েছে, যে লাইনটা এস এর বাউন্ডারি, এটার উপর করা হচ্ছে। এই যে ইকুয়েশনটা পাওয়া গেল, এই ইকুয়েশনটা তুমি বারবার করে ছোট ছোট সারফেসের ক্ষেত্রে অ্যাড করবে। এবার স্টোকস থিওরেমের প্রমাণে আমরা চলে আসছি। ওই যে এখানে এই এসটাকে আমরা যদি বাঁ দিকে দিয়ে দিই, তাহলে এই লিমিটটা আমরা মনে মনে যদি ভেবে নিই, তাহলে এ ডট ডিএল আর কার উপর ইন্টিগ্রেশন করছো, এল লাইনের উপরে, ইকুয়াল টু কত হবে, এস মাল্টিপ্লাইড বাই কার্ল এ তার নরমাল কম্পোনেন্ট। তো সেটাই এখানে লেখা হচ্ছে, দেখো এখানে এ ডট ডিএল ইকুয়াল টু কার্ল এন এ মাল্টিপ্লাইড বাই ডেল এস আই। যেহেতু এস সারফেসটা খুব ছোট, সেজন্য এখানে ডেল এস আই লেখা হয়েছে। আই কেন, আয়ত একটা সারফেস এখানে এই ফিগারে দেখা যাচ্ছে নেওয়া হয়েছে। এই ফিগারটা দেখো, শেডেড রিজিয়ানটা চলে যাও ফিগারটাই, এই শেডেড রিজিয়ানের যে সারফেসটা রয়েছে, সেই সারফেসটা হচ্ছে ডেল্টা এসআই। আর এর চারিদিকের যে লাইনটা রয়েছে, সেই লাইনটা কিন্তু এলআই। তাহলে এলআই এর ডাইরেকশনটা এখানে দেখো অ্যারো সাইন দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। এই লাইন ইন্টিগ্রেশনটা অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে করা হচ্ছে, অর্থাৎ তোমাকে ঘড়ি কাটার বিপরীত দিকে এখানে প্রত্যেকটা, একটা সারফেস নেই, প্রত্যেকটা পাশাপাশি সারফেস গুলোকে ইন্টিগ্রেশন করতে হবে সেম সেন্সে। তুমি যদি তার পাশেরটা নাও, এইটা যদি নাও, তার জাস্ট লেফট সাইডে যদি নাও শেডেড রিজিয়নের,
তাহলেও কিন্তু এটা সেম সেন্সে করতে হবে। সেক্ষেত্রে ইন্টারমিডিয়েট বাউন্ডারিটা ইন্টিগ্রেশন আমরা দেখেছি ক্যান্সেল আউট করবে। তাহলে এই যে ইকুয়েশনটা এটা কোথা থেকে লেখা হলো? এটা এই ফিগারের একটা ছোট্ট সারফেস আছে ডেল্টা এস আই, তার উপরে তার চারিদিকে একটা লাইন রয়েছে এল আই, সেই এল আই এর উপরে ইন্টিগ্রেশন করেছে, লাইন ইন্টিগ্রেশন করা হয়েছে এ ভেক্টরে। এটা একটা ভেক্টর ফিল্ড, সেটা সব জায়গায় ডিফাইন করা আছে, সব জায়গায় তার মানটা বলা আছে। এর লাইন ইন্টিগ্রেশন আমরা কোথা থেকে পেলাম? কার্লের ডেফিনিশন থেকে আমরা পেলাম এই ইকুয়েশনটা। এবার এই ধরনের ইকুয়েশন প্রত্যেকটা ছোট ছোট সারফেসে যেটা দেখা যাচ্ছে ভাগ করা রয়েছে, প্রত্যেকটা ছোট ছোট সারফেসের ক্ষেত্রে বা ছোট ছোট লাইনগুলো তাদের ঘিরে রয়েছে তাদের ক্ষেত্রে লেখা যাবে। এটা এল আই সারফেসের ক্ষেত্রে লেখা হয়েছে। সারফেস নাম্বার যদি 1 এটাকে ধরো, সারফেস নাম্বার 2 যদি পাশেরটাকে ধরো, তারপর এটা 3, তারপর এটা 4, এরকম ভাবে প্রত্যেকটার জন্য লেখা যাবে। লিখে আমাদের এই সারফেস ইন্টিগ্রেশন এবং বাঁ দিকে লাইন ইন্টিগ্রেশনটা অ্যাড করে দিতে হবে। তাহলে সিমিলার কতগুলো ইকুয়েশন পাওয়া যাবে? যতগুলো তুমি একটা টোটাল বড় সারফেসকে ইনফাইনাইট সিমাল অথবা ছোট ছোট সারফেসে ভাগ করেছো, ততগুলো ইকুয়েশন এখানে পাওয়া যাবে এবং ততগুলো ইকুয়েশনের উপরে তোমাকে সামেশন নিতে হবে। আর সামেশন নিলে বাঁ দিকটার সামেশন আমরা কি পাবো? বাঁ দিকটার সারফেস লাইন ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি আমরা দেখেছি যে ছোট ছোট সারফেসের যদি পাশাপাশি লাইন ইন্টিগ্রেশন নিই বাউন্ডিং লাইনগুলো, তাহলে আলটিমেটলি কিন্তু আমরা অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে পুরো সারফেসের বাউন্ডারি যে লাইন ইন্টিগ্রেশন সেটা আমরা পেয়ে যাব, কারণ ইন্টারমিডিয়েট লাইন ইন্টিগ্রেশন গুলো ক্যান্সেল আউট করবে। তাহলে আমরা বাঁ দিকের অংশটা এটা যদি বারবার করে অ্যাড করতে থাকি, এই যে এ ডট ডিএল লাইন ইন্টিগ্রেশন এল আই, এটা অ্যাড করতে থাকি, তাহলে পুরো এজটা আমরা পাবো, পুরো সারফেসের এস সারফেসের আমরা পুরোটার যে বাউন্ডিং লাইনটা সেটা পেয়ে যাবো। কিন্তু ভেতরের লাইনগুলো কি হবে? এটা অ্যারো সাইনগুলো যেহেতু একে অপরের উল্টো দিকে, সেজন্য এটা ক্যান্সেল আউট করবে। কারণ আমরা জানি ইন্টিগ্রেশন এ টু বি এ ডট ডিএল ইকুয়াল টু ইন্টিগ্রেশন একটা মাইনাস সাইন থাকবে বি টু এ। তুমি যদি ইন্টিগ্রেশন লিমিট উল্টো করে দাও, এ টু বি থেকে বি টু এ করে দাও, মানে উল্টো দিকে যদি যাও, তাহলে একটা এক্সট্রা নেগেটিভ সাইন কিন্তু এখানে আসবে। সেই জন্য এই ইন্টারমিডিয়েট সারফেসের ইন্টিগ্রেশন গুলো যোগ করলে শূন্য হয়ে যাচ্ছে, বাউন্ডারিটা শুধুমাত্র থেকে যাচ্ছে। তাহলে লেফট সাইডটা যোগ করে দিলে আমরা কি পাবো? সমস্ত সারফেসের জন্য যোগ করে যখন দেব, তখন শুধুমাত্র এই টোটাল সারফেসের বাউন্ডারি পড়ে থাকবে। আর ভেতরেরটা দেখো, ডান দিকেরটা দেখো, ডান দিকের হচ্ছে সারফেস ইন্টিগ্রেশন, তার মানে তোমাকে টোটাল সারফেসটা নিতে হবে। এই ছোট সারফেস, তার পাশের সারফেসটা, তার পাশের সারফেসটা, তার পাশের সারফেসটা, এই করলে কিন্তু টোটাল সারফেসটা কভার করে যাবে। তো সেক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশনটা কি হয়ে যাবে? ডান দিকের ইন্টিগ্রেশনটা যোগ করতে থাকলে ছোট 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 সারফেসের উপরে যোগ করতে করতে আমরা দেখবো যে এই টোটাল সারফেস এসটা পেয়ে গেছি। তাহলে এই ইন্টিগ্রেশনটা উপরে যে মার্ক করে রাখা ইন্টিগ্রেশনটা, এটা বারবার যদি ছোট ছোট সারফেসের ক্ষেত্রে ফিগারের ক্ষেত্রে অ্যাড করা হয়, তাহলে আমরা এই ইকুয়েশনটা পেয়ে যাব যে এল লাইনটা হচ্ছে টোটাল এই যে ফিগারটার বাউন্ডিং লাইন এলটা, আর এসটা কি? এই কার্ভ সারফেসটার এখানে সারফেস ইন্টিগ্রেশন, টোটাল সারফেস ইন্টিগ্রেশন এখানে পেয়ে যাব। এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি স্টোকস থিওরেম। এইবার এই কার্ল এন এ এটাকে একটু অন্যভাবে লেখা হচ্ছে। আমরা তো এরকমও করতে পারি যে ডিএস এর ডাইরেকশন তো এন ক্যাপের দিকে, তাহলে কার্ল এন এ এটাকে এরকম ভাবে লেখা হচ্ছে কার্ল এ ডট এন। আর তোমরা জানো ডট এন করলেই আমরা কম্পোনেন্ট অ্যালং এন পেয়ে যাব। তো সেই জন্য কার্ল এন এ এটা হচ্ছে কম্পোনেন্ট অ্যালং এন ক্যাপ, সেটাকেই আমরা কার্ল এ ডট এন করেছি। আর তাহলে এনডিএস টা কত হবে? এই যে এনডিএস টা এখানে রয়েছে, এখানে এনডিএস টা হবে, সেই এনটা তো ডিএস এর ডাইরেকশন, তাহলে এন আর ডিএস এই ডাইরেকশন আর ম্যাগনিটিউড মাল্টিপ্লিকেশন করে আমরা ডিএস ভেক্টরটা এখানে পেয়ে গেলাম। তাহলে আলটিমেটলি এখানে কার্ল এ ডট ডিএস চলে আসলো।
তাহলে এই যে স্টোকস থিওরেম, এটাকে অন্যভাবেও তুমি এক্সপ্রেস করতে পারো, সেটা হচ্ছে a ডট dl ইকুয়াল টু কার্ল a ডট ds। এবার এই স্টেটমেন্টটা আরেকবার এখানে লেখা রয়েছে, তার লাইন ইন্টিগ্রাল অফ দ্য ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট অফ এ ভেক্টর a round any closed path is equal to the normal surface integral of the vector curl a, অর্থাৎ কার্লের নর্মাল কম্পোনেন্টের কথা বলা হচ্ছে, ওভার দ্য সারফেস হ্যাভিং দ্য পাথ অ্যাজ ইটস বাউন্ডারি। মনে রাখতে হবে এল টা আর এস টার মধ্যে একটা সম্পর্ক রয়েছে, সেটাই লাস্টে বলে দেওয়া হলো। এলটা যেন এস এর বাউন্ডিং লাইন হয়, অর্থাৎ এসটা এলটা কিন্তু ক্লোজ লাইন, এবং সেই জন্য এই যে গোল চিহ্নটা এখানে দেওয়া হয়েছে, এই ক্লোজ লাইনের জন্য এখানে একটা ক্লোজ ইন্টিগ্রেশনের যে সাইন সেটা দেওয়া হয়েছে। এবার তোমাদের এইটুকু জায়গার মধ্যে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করো। এই প্রুফটা কমপ্লিট হয়ে গেল স্টোকস থিওরেমে। আমরা দ্বিতীয় পার্টে অ্যাপ্লিকেশনের দিকে যাব। এটার কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করো। হ্যাঁ বলো। লিমিট s টেন্ডস টু 0 ওটা কি হবে? এসটা 0, এটা তো? হ্যাঁ 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 হ্যাঁ। এবার দেখো, তুমি একটা সারফেসকে, এরকম একটা বড় সারফেসকে তুমি ইনফাইনাইট নাম্বার অফ সারফেসে, ছোট ছোট সারফেসে ভাগ করে ফেলতে পারো। তাহলে প্রত্যেকটা ছোট ছোট সারফেস তুমি এখানে নিচ্ছ। ছোট সারফেস কেন নিচ্ছ? আগে ছোট সারফেস নেওয়ার তোমার কারণ বলে দিচ্ছি। এখানে ছোট সারফেস না নিলে তুমি এই যে এন ক্যাপটা এটা নির্দিষ্ট করতে পারবে না। তার কারণ হচ্ছে বড় সারফেসের নির্দিষ্ট কোনো ডাইরেকশন থাকে না। বড় যদি কার্ভ সারফেস থাকে, দেখো এদিকে এন ক্যাপ একরকমের হবে, ওইদিকে যদি পারপেন্ডিকুলার টানো তাহলে কিন্তু অন্যদিকে চলে যাবে, হয়তো এইদিকে ডাইরেকশনটা হয়ে যাবে, এই কোনাকুনি ডাইরেকশনটা হয়ে যাবে এই লাইনটার উপর, এই সারফেসটার উপর যদি তুমি এখানে এন ক্যাপটা খুঁজতে চাও। সেই জন্য এখানে ছোট ছোট সারফেসে ভেঙে ফেলা হয়েছে। ছোট ছোট সারফেসে নেওয়ার কারণ হচ্ছে যাতে করে এই খুব ছোট্ট সারফেসের ক্ষেত্রে তার প্রত্যেকটা অংশের ডাইরেকশন একই রকম থাকে। হ্যাঁ, খুব ছোট্ট সারফেসে তোমাদের একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ধরো পৃথিবীতে সবাই যখন মানে আমাদের পাড়ায়, তোমাদের পাড়ায় বা যে কোনো শহরে যখন তারা বাড়িঘর বানাচ্ছে, সবাই তার মেঝেটা কিন্তু বা ফ্লোরটা কিন্তু একদম সমান্তরাল করে নিয়েছে, হরাইজন্টাল করে নিয়েছে। হ্যাঁ, সবাই হরাইজন্টাল করে নিয়েছে। কিন্তু আলটিমেটলি তুমি যদি খুব উপর থেকে দেখো, একটা প্লেন থেকে দেখো বা একটা স্যাটেলাইট থেকে ইমেজ নাও, তাহলে দেখবে যে ওই মেঝে যতই প্লেন করুক, সব মেঝেগুলো দিয়ে বা ফ্লোর গুলো দিয়ে আলটিমেটলি যে আর্থের ছবিটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু কার্ভড। সবাই তো প্লেন করে নিয়েছে, তাহলে কার্ভড হলো কি করে? সেজন্য এখানেও সে পৃথিবীর তুলনায়, পৃথিবীর সারফেসের তুলনায় যে ছোট্ট ছোট্ট তার ফ্লোর, সেগুলো কিন্তু তুমি 10⁻⁰ ভাবতে পারো। অর্থাৎ পৃথিবীর টোটাল সারফেসের রেশিওতে তুমি যদি ওইগুলোকে আনো, তাহলে প্রায় সেগুলো তুচ্ছ বা ইনসিগনিফিকেন্ট হবে। এখানেও তাই করা হয়েছে, যাতে এন ক্যাপটাকে ঠিকঠাক ভাবে রাখা যায়, সেই জন্য এই টোটাল বাউন্ডিং সারফেসটাকে ছোট্ট ছোট্ট সারফেসে ভাগ করে ফেলা হয়েছে। তাহলে এন ক্যাপটাকে ঠিক রাখার জন্য এটা করা হয়েছে। যেহেতু টোটাল সারফেসের বড় সারফেসটার নির্দিষ্ট কোনো ডাইরেকশন নেই, কিন্তু ছোট্ট জায়গার, একটা খুব ছোট্ট জায়গার নির্দিষ্ট ডাইরেকশন থাকতে পারে, এবং খুব ছোট্ট জায়গার হলে যে কোনো পয়েন্ট তুমি ধরো না কেন, তার ডাইরেকশন কিন্তু মোটামুটি সেই এন ক্যাপের দিকেই হবে, একই রকম হবে। এইবার আসি তোমার কোশ্চেনে, যে এই যে লিমিটটা কোথায় গেল, এস টেন্স টু 0টা কোথায় গেল? তুমি যখন অ্যাড আপ করে যাচ্ছ, এখানে যদি ইনফাইনাইট নাম্বার অফ ছোট ছোট সারফেস তুমি যোগ করো, ডেল্টা এস তুমি যোগ করো ইনফাইনাইট নাম্বার অফ সারফেসেস, তাহলে আলটিমেটলি কিন্তু তুমি বড় সারফেস পেয়ে যাচ্ছ। তাহলে অ্যাজ এ রেজাল্ট তুমি কিন্তু এখানে আর এই ছোট সারফেস গুলোর অস্তিত্ব আর পাচ্ছ না এখানে, কারণ ছোট ছোট সারফেস যোগ করেই এই টোটাল সারফেস ক্যাপিটাল এসটা পাওয়া গেছে, যেটা কিন্তু অনেক বড় সারফেস।
তাহলে এইখানে এই যে লিমিটটা, এই যে ডেল্টা এসআই মানেই এটা ছোট, এই যে ডেল্টা এসআই এটা প্রথম থেকে ভেবে নেওয়া হয়েছে এটা খুবই ছোট। এটা হচ্ছে লিমিট টেন্স টু 0, এই যে ডেল্টা এসআই। এখানে তুমি একটা লিমিট ঢুকিয়ে দিতে পারো এই জায়গাটায়, এই যে এই জায়গাটায় এখানে নিচে তুমি লিমিট একটা ঢুকিয়ে দিতে পারো। কিন্তু লিমিট ঢুকিয়ে দেওয়া যাই করো, ডেল্টা এসআই যখন ইনফাইনাইট সিমাল, সেটা যখন প্রচুর ডেল্টা এসআই তুমি যোগ করবে, তখন কিন্তু সেটা একটা বড় সারফেসের ইন্টিগ্রেশনের সঙ্গে সমান হয়ে যাবে, সেখানে আর লিমিটটা দেখা যাবে না। তাহলে লিমিটটা এখানে রয়েছে, এই জায়গাটা রয়েছে কিন্তু লেখা হয়নি, এই হচ্ছে ডিফারেন্স। তোমার কোশ্চেনের অ্যান্সার পেলে তুমি? হ্যাঁ, বুঝেছি। সুতরাং এইটা লিমিটটা ইনভিজিবল আছে এখানটায়, ধরে নাও, তাহলে হয়ে যাবে। আর কারোর কোশ্চেন? স্যার কার্ল ইন অফ এটা আরেকবার বলে দেবে মানেটা? হ্যাঁ, কার্ল এন, নিচে একটা এন লেখা মানে এটা নর্মাল কম্পোনেন্ট অফ কার্ল, সোজা কথা। হ্যাঁ, কার্লে যে তোমরা চিহ্ন দিয়ে লেখো, আমি এখানে বোর্ডে দেখাচ্ছি। নর্মালি ধরো কার্ল এ তো এইভাবে লেখা হয়, এইভাবে লেখা হয়। তার যদি নর্মাল কম্পোনেন্ট কেউ যদি চায় তাহলে নিচে এন লিখবে। আর ওরা কিভাবে লিখছে? ওরা লিখছে এইভাবে, কার্ল এন এ, এইভাবে লিখছে। এগুলো সবই একই, ইকুইভ্যালেন্ট। তাহলে এটা হচ্ছে নর্মাল কম্পোনেন্ট। এবার দেখো একটা এখানে সারফেস নিয়েছে, হ্যাঁ, এই ধরনের একটা সারফেস নিয়েছে, তাহলে তার ছোট্ট একটা সারফেস এর মধ্যে নিয়েছে, এই জায়গাটা নিয়েছে। এটা হচ্ছে সেই ডেল্টা এসআই যেটা টেন্স টু 0 বলা হচ্ছে, বা ডেল্টা এসআই না দিয়ে ডেল্টা S1 দিচ্ছে। এখানে একটা ডেল্টা S2 নিয়েছে, তাহলে এর ডাইরেকশন তো এদিকে হবে আর এর ডাইরেকশন তো এদিকে হবে। সেই জন্য এখানে কি করা হয়েছে, ছোট ছোট সারফেসে ভাগ করে ফেলা হয়েছে যাদের আলাদা আলাদা ডাইরেকশন আছে। এর ডাইরেকশন হচ্ছে n1 ক্যাপ, এর ডাইরেকশন হচ্ছে n2 ক্যাপ। এবার এখানে তো একটা ভেক্টর ফিল্ড রয়েছে, সেই ভেক্টরটা এখানে এরকম, এখানে হয়তো ছোট, এখানে হয়তো বড়, হ্যাঁ, এখানে হয়তো এই দিকে। তাহলে ভেক্টর গুলো আমি এঁকেছি, এই ভেক্টর তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতেই পারে, তাহলে এই ভেক্টরটা আমি এখানে এঁকেছি। এবার এই জায়গাটাও থাকতে পারে, ভেক্টরটা সব জায়গায় থাকবে, ডিফাইন করা আছে, এই জায়গাটা এরকম। তাহলে ভেক্টর দেখো এই যে লাইনটার আমি লেন্থ দিয়ে ভেক্টরটার ম্যাগনিটিউড বোঝানোর চেষ্টা করেছি, আর ডাইরেকশনটা আমি অ্যারো দিয়ে বোঝানোর চেষ্টা করছি। বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাইরেকশন হতে পারে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ম্যাগনিটিউড হতে পারে। ভ্যারি করার মতো তো দুটো জিনিসই থাকে, আর কি থাকবে? আর তো কিছু থাকবে না। এইবার এই জিনিসটা কি হবে, কার্ল এ এন বা এর নর্মাল কম্পোনেন্টটা কি? তোমাকে এই পয়েন্টে, ধরো পি পয়েন্টে ডিএস এ, যদি ডিএস ছোট্ট সারফেস, এখানে যদি তুমি কার্ল এটা বার করতে চাও, তাহলে তুমি এর সেন্টারে বার করো, তাহলে তুমি এখানে কার্ল এটা বার করো। এবার কার্ল এ বার করার পরে তুমি দেখলে এই কার্লের ডাইরেকশন এ যেদিকে রয়েছে, কার্লের ডাইরেকশন তো অন্য রকমের হবে, অন্যদিকে হবে। দেখা গেল যে সেই ডাইরেকশনটা হচ্ছে কার্লে নেওয়ার পরে ডাইরেকশনটা এ, কার্লের ডাইরেকশনটা মানে এ ভেক্টরটা যেদিকে রোটেট করে সেই ডাইরেকশনটা। আমি ধরে নিলাম এর রোটেশনের ডাইরেকশনটা হচ্ছে এই দিকে, এদিকে, অর্থাৎ কার্লের ডাইরেকশন এদিকে হতেই পারে যে এ এইদিকে আর তার কার্লের ডাইরেকশন এইদিকে। তুমি যখনই এনটাকে ডট প্রোডাক্ট করবে, মানে এখানে অ্যাকচুয়ালি তোমাকে n1 ডট প্রোডাক্ট করতে হবে, তখনই তুমি বুঝে গেলে যে এই কার্লের এই যে ভেক্টরটা পাওয়া গেল, তার এদিকের কম্পোনেন্টটা অর্থাৎ এটুকু ঘোরাতে হবে, এটার এদিকে প্রজেকশনটা কত, এটার প্রজেকশনটা এদিকে কত। তো প্রজেকশন টানতে হলে কি করতে হয়? সবসময় যার উপর প্রজেকশন টানতে হয় তার উপর পারপেন্ডিকুলার লাইন করতে হয়। তাহলে এইটুকু হয়ে যাবে ওই কার্লের প্রজেকশনের ভ্যালু, সেটাই হচ্ছে এই জিনিসটা। এটাকেই ওরা কার্ল এ এই বলছে, বা এটাকেই ওরা
কার্ল ইন এ বলছে, এরকম ভাবে বলছে একই জিনিস। অর্থাৎ কার্লের ডাইরেকশন এন ক্যাপের দিকে নাও হতে পারে, তার প্রজেকশন নিয়ে এন ক্যাপের দিকে প্রজেকশনটা বা কম্পোনেন্টটা কার্লের কত হবে সেটা হচ্ছে কার্ল এন। আর একবার বলে দিই তোমাদের, ধরো এ ভেক্টরটা, এখানে একটা চিত্র আঁকছি আমি, এই ভেক্টরটা হয়তো বা এরকম, এই ভেক্টরটা এরকম, তাহলে এটা কার্ল ভেক্টর, তো এটা রোটেট করছে, বুঝতেই পারছো। তাহলে এ ভেক্টরটা যদি এরকম ভাবে রোটেট করে, এ ভেক্টর ফিল্ডটা এরকম, তাহলে এ এর ডাইরেকশন কোন দিকে হবে, কার্লের ডাইরেকশনটা কোন দিকে হবে মনে রাখবে। এক্ষেত্রে কার্লের ডাইরেকশনটা হবে পারপেন্ডিকুলার টু দা বোর্ড, যেদিকে রোটেট করছে ভেক্টরটা তার পারপেন্ডিকুলার ডাইরেকশনে কার্লের ডাইরেকশন হবে। সেই ডাইরেকশন তো সারফেসের সঙ্গে নরমাল নাও হতে পারে, এই সারফেসের সঙ্গে নরমাল নাও হতে পারে, কারণ এই ভেক্টরটা সারফেসের দিকে নয় বা প্যারালাল নয় বা প্যারালাল হবে কিনা তার কোনো ঠিক নেই। তো সেক্ষেত্রে কার্ল এটা এন ক্যাপের দিকে নাও হতে পারে, তার কম্পোনেন্টটা এখানে নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে কার্ল এন। বল। না এবার স্যার ঠিক আছে, বুঝতে পেরেছি। আর কার প্রশ্ন তুমি? আরেকটা জিনিস বোঝায় যে সারফেসটা ইনফাইনেসিবল নিলে সুবিধা কি তোমার। দেখো এই যে ছোট্ট সারফেস, এর যে কোনো পয়েন্টে তুমি যদি সারফেসের ডাইরেকশন পেতে চাও, দেখবে যে সব একই হচ্ছে, সব একই হচ্ছে, সব কিন্তু ওই কোন দিকে হচ্ছে, এন টু ক্যাপের দিকে হচ্ছে। কিন্তু যদি অনেকটা সরে আসে, এই সারফেস থেকে যদি অনেকটা সরে আসে, তার পারপেন্ডিকুলার ডাইরেকশন আর অন্য জায়গার পারপেন্ডিকুলার ডাইরেকশন কিন্তু পাল্টে যাবে। সেই জন্য খুব ছোট্ট বা ইনফাইনেসিবল সারফেসের উপরে যখন তুমি বিভিন্ন পয়েন্ট নিচ্ছ, ইনফাইনেসিবল সারফেসের যে কোনো পয়েন্টেই একই ডাইরেকশনে তুমি নর্মাল কম্পোনেন্টটা পাবে বা নর্মাল ডাইরেকশনটা পাবে। সেই জন্যই এখানে ইনফারেন্সিবল নেওয়া হয়েছে, অর্থাৎ লিমিটটা এখানে করা হয়েছিল, তোমরা দেখেছো লিমিট ডেল্টা এস টেন্স টু 0 তা নেওয়া হয়েছিল ওই কারণে, বা এসআই টেন্স টু 0 নেওয়া হয়েছে ওই কারণে, যে ওই সারফেসটার অন্তত প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে সারফেসের নর্মাল একই দিকে। কিন্তু সারফেসটা যদি বড় হয়, তার বিভিন্ন পয়েন্টে বিভিন্ন জায়গায় বিভিন্ন এনক্যাপের ডাইরেকশন পাওয়া যাবে। আর কোনো কোশ্চেন? আমরা এর পরে চলে যাচ্ছি অ্যাপ্লিকেশনে। প্রথমত তোমাদের বলে দিচ্ছি, তোমরা বইটাকে মার্ক করে নাও, কোন কোনটা পড়তে হবে আমি একবার বলে নিয়ে তারপরে আবার স্টার্ট করব। তোমরা আগে মার্ক করে নাও। আমরা এখন যে বইটা দেখছি সেটা হচ্ছে মারে আর স্পাইজেলের
ভেক্টর অ্যানালাইসিস, তার চ্যাপ্টার নাম্বার 6। এই চ্যাপ্টার থেকে আমরা কি কি পড়বো, আর আজকের টপিকে থেকে আমরা কি কি অঙ্ক পড়বো, এটা আমরা দুটো জিনিস আমরা দেখবো। পুরো চ্যাপ্টারটা আগে একটু দেখে নিই, যে এই চ্যাপ্টারটাই আমরা কি কি পড়তে হবে আর কি কি পড়তে হবে না। তোমরা দেখো, এই ডাইভারজেন্স থিওরেম অফ গাউস, এটা তোমাদের জানতে হবে। এই থিওরেমটা আমাদের জানতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট থিওরেম। আজকে আমি এই টপিকটা করাচ্ছি না, আমি করাচ্ছি দ্বিতীয় যে জিনিসটা স্টোকস থিওরেম, এটা করাচ্ছি। সুতরাং এই দুটোই পড়তে হবে। আমি পরে ডাইভারজেন্স থিওরেম পড়াবো, আর স্টোকস থিওরেম পড়াচ্ছি। এই স্টোকস থিওরেমটা, ডাইভারজেন্স থিওরেমটা পড়লে এরপরে আমরা গ্রিনস থিওরেম, এটা আমরা পড়বো। গ্রিনস থিওরেম, স্টোকস থিওরেম আর ডাইভারজেন্স থিওরেমটা বেশি ইম্পর্টেন্ট এবং বেশি কাজে লাগবে গ্রিনস থিওরেমের থেকে। দ্বিতীয় ক্ষেত্রে এই গ্রিনস থিওরেমটার কিছু আইডেন্টিটি রয়েছে, সেই আইডেন্টিটি খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে আইডেন্টিটি নাম্বার 2 আর আইডেন্টিটি নাম্বার 1, এটা বেশি ইম্পর্টেন্ট। 1 আর 2, এটা গ্রুপও রয়েছে, সি প্রবলেম 21, অর্থাৎ পরে কোথাও এটা প্রমাণ করে দেওয়া আছে প্রবলেম নাম্বার 21-এ। পরের যে আইডেন্টিটি গুলো 3, 4 বা 5, এগুলো এমনি নর্মালি পড়ে রাখলেই হবে, কিন্তু মনে রাখতে হবে 1 আর 2 আমরা বেশি ব্যবহার করব, সেই জন্য বেশি ইম্পর্টেন্ট সেটা। আমরা এটাও দেখে রাখতে পারি যে একটা ডাইভারজেন্সকে কিভাবে এক্সপ্রেস করা যায়। এবার সলভ প্রবলেমে চলে আসছি। সলভ প্রবলেম হচ্ছে গ্রিনস থিওরেম ইন প্লেন, 1 নাম্বারটা করতে হবে, 2 করতে হবে, 2 নাম্বার প্রবলেম করতে হবে। এটা করে দেওয়া প্রবলেম, সোজাই লাগবে তোমাদের। 3 পড়বে তোমরা, জাস্ট রিডিং করলেই হবে, দেখে রাখবে। এই 4-এরটাও এটা জাস্ট রিডিং করলে হবে। ছয়েরটাও দেখে রাখবে, 6, 7 এগুলো দেখলেই হবে, খুব বেশি ইম্পর্টেন্ট নয়। 8-এরটা খেয়াল করো, 8-এরটা ভালো করে দেখতে হবে। 9-এরটা করবে। এই চ্যাপ্টার থেকে গ্রিনস থিওরেমের অ্যাপ্লিকেশন গুলোর থেকে কিন্তু গাউস ডাইভারজেন্স থিওরেম আর স্টোকস থিওরেমের অ্যাপ্লিকেশন ভালো করে তোমাকে দেখতে হবে, এটা খেয়াল দেখো। এটা ইম্পর্টেন্ট, 13টা করবে। ইম্পর্টেন্ট বলতে খুব ইম্পর্টেন্টও নয়, মোটামুটি দেখলেই হবে, এমনি করে রাখলে হবে। আচ্ছা, এরপরে শুরু হলো ডাইভারজেন্স থিওরেম। এই ডাইভারজেন্স থিওরেম আর গ্রিনস থিওরেমের থেকে ডাইভারজেন্স থিওরেম আর স্টোকস থিওরেম, এই দুটো বেশি ইম্পর্টেন্ট, সুতরাং এগুলো ভালো করে করতে হবে এখান থেকে। বলে দিচ্ছি কোনগুলো করবো। এই প্রুফটা এখান থেকে পড়ার দরকার নেই, আমি প্রুফটা ছোট করে পড়িয়ে দেবো, এখান থেকে পড়ার দরকার নেই। 17 করবে,
17টা করবো, 17, 18 করলে টোয়েন্টি ভেরি ইম্পর্টেন্ট। 20 ভেরি ইম্পর্টেন্ট। 21 এর আগে বললাম গ্রিনস এর আইডেন্টিটি, সুতরাং এটা করতে হবে। 21 ইম্পর্টেন্ট। 22 করতে হবে, 23 করতে হবে, 24 এর দরকার নেই। 25 দেখে রাখতে পারো। টোয়েন্টি সিক্স দেখো, টোয়েন্টি এইট, এটা পড়ো ভালো করে। কন্টিনিউটি ইকুয়েশন, এটা অন্য জায়গায় পড়ানো হবে তোমাদের, যদি না বুঝতে পারো তাও সমস্যা নেই, পরে আবার পড়ানো হবে এটা কন্টিনিউটি থিওরেম। এরপর স্টোকস থিওরেমের অ্যাপ্লিকেশন। প্রুফটা এখান থেকে পড়ার দরকার নেই। এই যে ভেরিফাই স্টোকস থিওরেম 32, এটা দেখবে। হ্যাঁ, এই ভেরিফাই স্টোকস থিওরেম এটা ইম্পর্টেন্ট। 32টা তাহলে ইম্পর্টেন্ট। 33টা পড়বে। এবার সাপ্লিমেন্টারি প্রবলেমস। সাপ্লিমেন্টারি প্রবলেমস এর আমরা কোনগুলো করব? যেগুলো গাউস ডাইভারজেন্স থিওরেম আর স্টোকস থিওরেমের অ্যাপ্লিকেশন। গাউস থিওরেম অ্যাপ্লিকেশন খুব একটা দরকার নেই আমাদের। আচ্ছা, 52 করো, 52টা করতে হবে। 52 এর পরে তোমরা 53 করো, ভেরিফাই ডাইভারজেন্স থিওরেম, এটা ইম্পর্টেন্ট। 53টা ইম্পর্টেন্ট। ফিফটি ফোর করতে হবে। আবার 55টা ইম্পর্টেন্ট। যেটা ইম্পর্টেন্ট বলছি মার্ক করে রাখবে তোমরা। 55 ইম্পর্টেন্ট। ফিফটি সেভেন করবে। ফিফটি সিক্স করবে। 56, 57 এগুলো করবে। 56, 57 ইম্পর্টেন্ট, সেগুলো করবে। আর 58টা করবে। 59 করবে। 60 করবে।
গ্রিন সেকেন্ড আইডেন্টিটিতে তো করা আছে প্রমাণ, তাও আবার করবে। 62 করতে পারো। হ্যাঁ, এইখানটায় দেখো স্টোকস থিওরেমের ভেরিফিকেশন, এই স্টোকস থিওরেমের ভেরিফিকেশন এটা পড়বে। 63 করতে হবে। $64 করতে হবে। ব্যাস, এই করলে হয়ে যাবে। এবার দেখো আমরা যেটা পয়েন্ট আউট করছি 63, ভেরিফাই স্টোকস থিওরেম ফর একটা ভেক্টর দেওয়া আছে a where s is the surface of the cube, x equal to 0, y equal to 0, z equal to 0, x equal to 2, y equal to 2, z equal to 2। অর্থাৎ কিউবটার এজ গুলো হচ্ছে 2 above xy plane, above xy plane, তার মানে xy প্লেনের উপরে বলেছে। স্টোকস থিওরেম তোমাকে ভেরিফাই করতে হবে, একটা লাইন চয়েস করতে হবে যেটা xy প্লেনের উপরে, সেই লাইনটা চয়েস করে তার স্টোকস থিওরেম যেটা বলছে তার এলএইচএস আরএইচএস আলাদা করে ক্যালকুলেশন করে দেখিয়ে দিতে হবে এটা সমান ভ্যালু হয়, এটা দেখিয়ে দিতে হবে। সেই জন্য এটা আমরা এই প্রবলেমটা আমরা স্টার্ট করে দিচ্ছি যে এলএইচএস আরএইচএস স্টোকস থিওরেমের সেটা সমান করা চাই কিনা। তোমরা তাহলে 63 প্রবলেমটা এখানে ডাটা অ্যাবজর্ব করে নাও। আমরা আজকে অন্য থিওরেম গুলো করবো না, শুধু স্টোকস থিওরেম করবো। তোমরা স্টোকস থিওরেমটা ভালো করে পড়বে। দুটো জিনিস আছে, একটা হচ্ছে তোমাদের প্রমাণ আর তার অ্যাপ্লিকেশন স্টোকস থিওরেম। তাহলে প্রবলেম নাম্বার 63, ভেক্টর a দেওয়া আছে, ভেক্টর a ইকুয়াল টু y মাইনাস z প্লাস 2, y মাইনাস z প্লাস 2 i ক্যাপ, yz প্লাস 4 j ক্যাপ, j ক্যাপ মাইনাস xz কি ক্যাপ, xz এই হয়েছে। আর এখানে একটা কিউব এঁকে নিচ্ছি আমি, x এদিকে y এদিকে z। এই ধরনের কিউব এঁকে নিচ্ছি। এই কিউবটা এখানে বলা আছে যে সারফেস গুলো হচ্ছে x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0, z ইকুয়াল টু 0। x ইকুয়াল টু 0 যদি বলো তাহলে সেটা হচ্ছে y z প্লেন, এটা এটা। আর যদি বলো যে z ইকুয়াল টু 0 তাহলে সেটা x y প্লেন। আর যদি বলো যে y ইকুয়াল টু 0 তাহলে x z প্লেন সেটা। আর অন্যগুলো যদি বলে যে x ইকুয়াল টু 2 তাহলে কোন প্লেনটা, x ইকুয়াল টু 2 প্লেনটা হচ্ছে এটা,
ভালো করে লক্ষ্য করো পয়েন্ট কোন দিকে দিচ্ছি আমি। এইটা হচ্ছে x ইকুয়াল টু 2, এই যা চলো, তাহলে এইটা হচ্ছে x ইকুয়াল টু 2, এই পয়েন্টটা। সেই জন্য এই সারফেসটার উপর যে কোনো জায়গায় x ইকুয়াল টু 2। তাহলে আমি যদি বলি যে এই সারফেসটা কি হবে, তাহলে আমি বলবো z ইকুয়াল টু 2। যদি বলি যে এইটা এই সারফেসটার ইকুয়েশনটা কত, এই সারফেসটার ইকুয়েশনটা কত, তাহলে বলবো y ইকুয়াল টু 2 এরকম। এই পয়েন্টটা হচ্ছে z ইকুয়াল টু 2 আর এই পয়েন্টটা হচ্ছে y ইকুয়াল টু 2। আর এটা তো অরিজিন 0 0 0। ব্যাস, এই 6টা সারফেস এখানে দেওয়া আছে বাউন্ডিং সারফেস। এবার অ্যাবাভ xy প্লেন, এই xy প্লেনের উপরে কোনো এখানে একটা লাইন ধরে নিতে হবে। সেই লাইনের উপরে আমরা ইন্টিগ্রেশন করে দেখিয়ে দেব যে স্টোকস থিওরেমটা, অর্থাৎ স্টোকস থিওরেমটা কি বলছে, a ডট dl obviously closed integration equal to curl a ডট ds। এইটা আমাদের দেখাতে হবে। এইটা হচ্ছে লাইন ইন্টিগ্রেশন আর এটা হচ্ছে সারফেস ইন্টিগ্রেশন। আমাদের এখানে কি করতে হবে, আমরা এইটাকে আলাদা করে ক্যালকুলেশন করব, এই অংশটাকে আলাদা করে ক্যালকুলেশন করব, আর এই অংশটাকে আলাদা করে ক্যালকুলেশন করব, করে দেখিয়ে দেবো এই দুটো সমান। তাহলে আমাদের ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। এই থিওরেমটা যে এখানে ভ্যালিড হচ্ছে সেটা আমরা দেখাতে বলেছি। সুতরাং এটা এলএইচএস, এটা আরএইচএস আলাদা করে আমরা ক্যালকুলেশন করে দেখিয়ে দেবো এলএইচএস আর আরএইচএস সমান হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের এই এলএইচএস যখন ক্যালকুলেট করব, এই যে a ডট ডিএল লাইন ইন্টিগ্রেশনটা যখন ক্যালকুলেশন করব, তখন আমরা এই লাইনটার উপর নিয়ে নিচ্ছি না। আমরা এই সারফেসটার ডাইরেকশন, এই যে সারফেসটার ডাইরেকশন সবসময় দেখবে যে কনভেনশনালি যদি এরকম একটা ভলিউমের কথা বলা থাকে, তাহলে সেটা আউটওয়ার্ড নর্মাল নিতে হয়। আউটওয়ার্ড নর্মাল মানে ভলিউম থেকে বাইরে চলে যাচ্ছে সেই দিকে। তাহলে এই ভলিউম থেকে বাইরে চলে যাচ্ছে মানে কিন্তু এটা কে ক্যাপের দিকে যাচ্ছে। এই সারফেসের ডাইরেকশনটা কোন দিকে যাবে, কে ক্যাপের দিকে যাবে। যদি এই সারফেসটা হয় তার ডাইরেকশন কোন দিকে হবে, ভলিউম থেকে বাইরের দিকে, অর্থাৎ জেড দিকে। আর এইটার যদি ডাইরেকশন নাও, এই নিচের যে পড়ে থাকা প্লেনটা এই এক্স ওয়াই তলে, এটার ডাইরেকশন নিয়ে ভলিউম থেকে বাইরের দিকে মানে হচ্ছে মাইনাস কে এর দিকে। এই ব্যাপারগুলো কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে যে আউটওয়ার্ড নর্মাল নিচ্ছ কিনা, এবং এই নর্মালটার সঙ্গে এর ডাইরেকশনে কিন্তু এই লাইন ইন্টিগ্রেশনের ডাইরেকশনে কিন্তু সম্পর্ক রয়েছে। কিরকম সম্পর্ক, এটা স্ক্রু রুল দ্বারা আটকানো থাকবে। তুমি স্ক্রুকে এই দিকে অ্যান্টি ক্লকওয়াইজ প্যাচ দাও, তাহলে কিন্তু জেডের দিকে সে উঠে যাবে। আবার এটা মাইনাস কে কে ক্যাপের দিকে হতে হবে। যদি আমরা এখানে ইন্টিগ্রেশন করতাম, করবো না যেহেতু এক্স ওয়াই প্লেনের উপরে বলেছে, তো যাই হোক যদি করতে বলে তাহলে আমার করতে হবে। সেক্ষেত্রে শিখিয়ে রাখি তোমাদের, মাইনাস কে ক্যাপের দিকে হতে হলে এর লাইনটা কোন দিকে নেবো, এই দিকে নেবো না এই দিকে নেবো, ক্লকওয়াইজ সেন্সে নেবো না অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে নেবো, সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যদি এই দিকে নিই, যেদিকে ডাইরেকশন আমি দিচ্ছি এইদিকে যদি ডাইরেকশন গুলো নিই, তাহলে দেখবো যে এইদিকে স্ক্রু ঘোরালে স্ক্রুটা উপরের দিকে ট্রান্সফার হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ডাইরেকশন বদল করে এই সারফেসের ডাইরেকশন আউটওয়ার্ড নর্মাল যেটা রয়েছে তার দিকে করতে হবে। সুতরাং এটা এইদিকে লাইন ডিভিশন করা যাবে না, এইদিক করা যাবে না বলতে এই ভলিউমের ক্ষেত্রে করা যাবে না, অন্য জায়গায় তুমি করতেই পারো যদি ভলিউম না দেওয়া থাকে, সেক্ষেত্রে করতেই পারো। এখানে যেহেতু ভলিউম দেওয়া আছে সেই জন্য আমরা এরকম ভাবে করলাম যে এটার সঙ্গে কিন্তু ম্যাচ করাতে হবে। এই যে সারফেসের ডাইরেকশন যেদিকে দিচ্ছ, লাইনের ডাইরেকশন কিন্তু সেইভাবে ম্যাচ করাতে হবে। স্ক্রু রুল দাও, স্ক্রুটাকে এবার প্যাচ দাও এইদিকে, দেখো নিচের দিকে যাবে। স্ক্রুটাকে প্যাচ দাও, এই ডাইরেকশন নিচের দিকে যাবে। আর এটাকে প্যাচ দাও, দেখো উপরের দিকে যাবে। তাহলে এই যে নর্মাল ডাইরেকশনটা এটার সঙ্গে লাইনের সম্পর্ক রয়েছে। তাহলে এটা নেগেটিভ সাইন এদিক ওদিক হয়ে যাবে, কিন্তু এটা এক্সট্রা নেগেটিভ সাইন চলে আসবে বা আসতে পারে যদি তুমি উল্টো সেন্সে ইন্টিগ্রেশন করে ফেলো, ঠিকঠাক বুঝে যদি ইন্টিগ্রেশন না করো, তাহলে একটা নেগেটিভ সাইন আসতে পারে। সেই জন্য কেয়ারফুল থাকতে হবে। যাই হোক, তাহলে এই পয়েন্টটা কত, এই পয়েন্টটা হচ্ছে কিন্তু 2,2,2। আর যদি এই পয়েন্টটা দেখো তাহলে সেটা কত হবে, এটা কিন্তু এই পয়েন্টটা
ওয়াই জেড প্লেনে রয়েছে, তাহলে ওয়াই জেড প্লেনে আছে মানে এখানটায় 0 2 2 এক্স ইকুয়াল টু 0 এই জায়গাটায়। যদি এই পয়েন্টটা নাও তাহলে সেক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু 0 হবে, তাহলে 2 0 2 ওয়াইটা 0 0। আর এই পয়েন্টটা কত হবে 0 0 2, শুধু জেডের দিকে আছে 0 0 2। এক্স ওয়াই দুটোই 0, শুধু জেডের দিকে 2 হয়। তাহলে আমরা এই লাইন ইন্টিগ্রেশনটা তো আমাদের করতে হবে, সেই জন্য আমরা এখানে এগুলো লিখে দিলাম। আর প্লেনটার ইকুয়েশনটা কি? এই প্লেনটার ইকুয়েশনটা হচ্ছে, দেখো এটা কত হাইটে আছে, যে ইকুয়াল টু 2 হাইটে আছে, সেটাই হচ্ছে তাহলে এই প্লেনটার ইকুয়েশন হচ্ছে যে ইকুয়াল টু 2। আমরা ধরে নিলাম এখানেই আমরা এই লাইনটার উপরে আমরা ইন্টিগ্রেশন করব, আরও এই লাইনের মধ্যে থাকা যে সারফেসটা ক্লোজ হয়ে রয়েছে, এনক্লোজ সারফেসটা, এখানে আমরা এই সারফেসটা বাউন্ডারি যেটা নিয়েছি সেই সারফেসটা আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে এই সারফেসটা এবং এই লাইনটা আমরা ইন্টিগ্রেশন করে এই দুটোকে ম্যাচ করাবো। সারফেস ইন্টিগ্রেশনটা এটার উপরে করতে হবে, কার্লের উপরে, আর এ ডট ডিএল এটা লাইন ইন্টিগ্রেশন আমাদের করতে হবে। এই লাইন ইন্টিগ্রেশনটা যখন করবো তখন দেখবে তার 4টে সেগমেন্ট আছে। আমরা যদি এবিসিডি দিয়ে দিই এখানটায় এবিসিডি, তাহলে এখানে এবিসিডি 4টে সেগমেন্ট আছে, এবি বিসি সিডি ডিএ, এডি নয় কিন্তু ডিএ, রাখো ডি থেকে এ, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ তুমি যদি এখানে এক্স এর লিমিট নাও 0 to 2 হবে, হ্যাঁ 0 to 2 হবে এক্স এর লিমিট, 2 to 0 হবে না, এগুলো খেয়াল রাখতে হবে। আবার এখানে যদি তুমি এক্স এর লিমিট নাও বি থেকে সি, তাহলে 2 to 0 হবে, এগুলো কিন্তু ঠিকঠাক ভাবে খেয়াল রাখতে হবে। আর যদি এই লাইনটা নাও, এই লাইনটার উপরে কোনটা ভ্যারি করছে, দেখো ওয়াইটা 0 ছিল 2 হয়ে গেছে, আর এক্স এর ভ্যালু এই পুরো লাইনটার উপরে 2 ছিল 2ই আছে, জেড এরও তাই কনস্ট্যান্ট 2 ছিল 2ই আছে। আর এই লাইনটার উপরে কি পরিবর্তন হয়েছে, এই লাইনটার উপরে দেখো এখানে এক্সটা পরিবর্তন হয়নি, এক্স এর ভ্যালু 0 ছিল 0ই আছে, ওয়াই এর ভ্যালু 2 to 0 হয়েছে, আর জেড এর ভ্যালু 2 ছিল 2ই আছে, শুধুমাত্র জেডটাও কনস্ট্যান্ট আছে। এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এইবার আমি এই লাইন ইন্টিগ্রেশনটা শুরু করি, এই ডান পাশটা আমরা পরে ইন্টিগ্রেশন করব। আপাতত আমরা এই ডট ডিএল করছি, যেটা ক্লোজ ইন্টিগ্রেশন। এবার এ ডট ডিএলটাকে আমরা 4টে সেগমেন্টে ভাগ করব। ভাগ করার সময় যদি আমরা এ থেকে শুরু করি, তাহলে এ থেকে বি, তারপরে এ ডট ডিএল, বি থেকে সি, তারপরে এ ডট ডিএল, সি থেকে ডি, তারপর ডি থেকে ই ভাগ করে দিলাম। এ থেকে বি, এইটা এ থেকে বি ইন্টিগ্রেশন করার সময় আমরা কি দেখছি, এ থেকে বি এর ইন্টিগ্রেশন করার সময় এক্স ইকুয়াল টু 2 আছে, তাহলে এ থেকে বি যখন ইন্টিগ্রেশন করছি তখন এক্স ইকুয়াল টু 2 রয়েছে। আর কোনটা 2 রয়েছে, জেডটা কিন্তু কনস্ট্যান্ট, জেড ইকুয়াল টু 2, এগুলো লিখে দিলে সুবিধা হবে। এবং ভ্যারিয়েবল কোনটা, ভ্যারিয়েবল হচ্ছে ওয়াই। ওয়াই কোনটাতে কোনটা ভ্যারি করছে, 0 থেকে অ্যারো দিয়ে আমি 2 লিখে দিলাম, তার মানে 0 থেকে 2 পর্যন্ত ভ্যারি করছে। আর বি থেকে যখন সি করছো, বি থেকে সি করার সময় এক্সটা 2 থেকে 0 হচ্ছে, 2 থেকে 0 হচ্ছে, মানে ভ্যারিয়েবল হিসাবে এক্স আছে। আর এখানে দেখো y ইকুয়াল টু 2 রয়েছে, তাহলে y ইকুয়াল টু 2, আর
জেড ইকুয়াল টু কি আছে এখানে, জেড ইকুয়াল টু কিন্তু 2 আছে সি থেকে ডি। সি থেকে ডি দেখো, সি থেকে ডি এর সময়ে এক্স 0 ছিল, 0 রয়েছে, তাহলে এক্স ইকুয়াল টু 0 কনস্ট্যান্ট। ওয়াইটা 2 থেকে 0 হয়েছে, 2 থেকে 0 হয়েছে, ভুল লিখলে বলবে আমাকে। জেড ইকুয়াল টু এখানে 2 ইয়ার্স। ডি থেকে এ, ডি থেকে এ যখন আসছো তখন এক্সটা ভ্যারি করছে 0 থেকে 2 পর্যন্ত, ওয়াইটা এখানে 0 রয়েছে আর জেডটা এখানে 2 রয়েছে। এগুলো লিখে নিলে সুবিধা হবে, না লিখেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে যখন এ থেকে বি ইন্টিগ্রেশন করব শুধুমাত্র ডিওয়াই থাকবে আর ডিএক্স ডিজেড 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে কি পাবো, x ইকুয়াল টু 2 মানে dx ইকুয়াল টু 0, z ইকুয়াল টু 2 মানে dz ইকুয়াল টু 0, কিন্তু ডিওয়াইটা কি হবে, ডিওয়াইটা নন জিরো, 0। এই পরেরগুলোর ক্ষেত্রে একই রকম লিখতে হবে, একই ধরনের ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, তাহলে এ থেকে বি যখন আমরা ইন্টিগ্রেশন করছি, এ থেকে বি ইন্টিগ্রেশন করার সময় আমাদের ডিএল ইকুয়াল টু কত হবে, দেখো ডিএলটা জেনারেল, ইন জেনারেল কত হয়, আই ডিএক্স জে ডিওয়াই প্লাস কে ডিজে, এটা হচ্ছে ইন জেনারেল ডিএল এর ভ্যালু, ইন জেনারেল ডিএল এর ভ্যালু। তাহলে এ থেকে যখন বি তে যাচ্ছ তোমার কিন্তু শুধু এইটা 0, এইটাও 0, দেখো ডিএক্স ডিজেড 0, শুধুমাত্র ওয়াই আছে। তাহলে এখানে তাহলে কি বললাম যে শুধু জে ডিওয়াই থাকবে, জে ডিওয়াই যদি এটার সঙ্গে ডট প্রোডাক্ট করো তাহলে ওয়াই জেড প্লাস 4 কি হয়ে যাবে, ওয়াই জেড প্লাস 4 মাল্টিপ্লাইড বাই এখানে ডিওয়াই থাকবে। পরেরটার ক্ষেত্রে কি হবে, বি টু সি। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যখন এ টু বি তুমি ইন্টিগ্রেশন করছো তখন ওয়াই এর লিমিট কত হচ্ছে, 0 টু 2, তাহলে ওয়াই এর লিমিট হচ্ছে 0 টু 2। আর তুমি এক্স ইকুয়াল টু কত লিখছো আর জেড ইকুয়াল টু কত লিখছো, দুটোই 2। এক্স তো এখানে নেই বেঁচে গেলে, তাহলে এখানে এই ওয়াই জেড ইকুয়াল টু কিন্তু এখানে 2 লিখে দিতে হবে এই জায়গাটায়, তাহলে 2y প্লাস 4 হয়ে যাবে এই জায়গায়। এরপরে বি থেকে সি যখন যাচ্ছ, বি থেকে সি দেখো, বি থেকে শুধু ডিএক্স থাকছে এখানটায় এবং এক্স এর লিমিট হচ্ছে 2 থেকে 0, এবং এখানে ডিওয়াই ডিজেড 0, তাহলে ডিওয়াই ডিজেড যদি 0 করে দাও তাহলে ডিএল ইকুয়াল টু আই ডিএক্স হচ্ছে, শুধুমাত্র পড়ে থাকছে y মাইনাস জেড প্লাস 2 মাল্টিপ্লাইড বাই ডিএক্স। নেক্সট যখন তুমি, আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে x ইকুয়াল টু 2 টু 0 লিখেছো বি থেকে সি তে যেতে গিয়ে, বি থেকে সি তে যেতে গিয়ে y আর z এর মান কত লিখবে, y আর z এর মান, y এর মানও 2 লিখবে, z এর মানও 2 লিখবে, কারণ এখানে 2 লেখা আছে। সি থেকে ডি যাবে, সি থেকে ডি যখন যাচ্ছ তখন y এর ভ্যালু 2 থেকে 0 হয়ে গেল, y এর ভ্যালু 2 থেকে 0 হয়ে গেল, তার মানে শুধুমাত্র dy আছে, x dx আর dz কিন্তু নেই, তাহলে dy আছে শুধু, তো dy মানে শুধু এটার সঙ্গে থাকবে এটা yz প্লাস 4 মাল্টিপ্লাইড বাই dy। এইবার এখানে যে জেডটা আছে সেটা তুমি কি, জেডটা এখানে ভ্যালু লেখা আছে, z ইকুয়াল টু 2 লিখবে এখানে, z ইকুয়াল টু 2 লিখে দাও। জেড এখানে সব জায়গায় 2, কারণ এখানে z ইকুয়াল টু 2 প্লেনেই আছে, সব জায়গায় z ইকুয়াল টু 2 বসাবে, যেখানে যেখানে পাবে z ইকুয়াল টু 2 বসাবে এই জায়গা, কারণ এই সারফেসটার ইকুয়েশনই হচ্ছে z ইকুয়াল টু।
এটাও ধরো, এর পরেরটা ধরো ডি থেকে এ, ডি থেকে এ করতে গেলে কি হবে, ডি থেকে এ তোমরা দেখতে পাচ্ছ ভ্যারি করছে কোনটা, এ ডিএক্স, তাহলে এক্স এর মান হচ্ছে 0 থেকে 2, dy 0, dz 0, কারণ শুধুমাত্র ডিএক্স থাকছে। তাহলে ডিএক্স থাকলে কি হবে, y মাইনাস জে প্লাস 2 মাল্টিপ্লাইড বাই ডিএক্স। এখানে ডিএলটা কিন্তু ডট প্রোডাক্ট হচ্ছে, মনে রাখবে এই ডিএলটা ডট প্রোডাক্ট হচ্ছে, আর ডি থেকে এ ডিএল এর মান হচ্ছে আই ডিএক্স হচ্ছে, অন্য কিছু থাকছে না, ডিওয়াই ডিজেড সেই জন্য। আর জেড এর মান তো এখানে 2 সব জায়গায় 2, আর ওয়াই এর মান কত আছে লেখা আছে এখানে, লেখা আছে, ব্যাস। তাহলে আমরা এবার ইন্টিগ্রেশন করতে পারবো। কত হবে এটা, এটা হচ্ছে 2y²/2, তার মানে 2y²/2 মানে কত হচ্ছে, 2y হচ্ছে, তাহলে 2y²/2 অ্যাকচুয়ালি তাহলে y² প্লাস 4y। এই জায়গাটা আমার ভুল হতে পারে, তোমরা যেখানে ভুল হবে সঙ্গে সঙ্গে বলে দেবে। এটা 4y হলো, আচ্ছা, প্লাস এটা 2 ইন্টু এক্স হচ্ছে, 2 ইন্টু এক্স হচ্ছে, 2x এর এখানে আমরা লিমিট বসাবো 2 টু 0। তারপরটা দেখো এখানে আবার সেই একই জিনিস, এখানে y² প্লাস 4y হবে একই রকমের, শুধু লিমিটটা হচ্ছে 2 টু 0, উল্টো, এটা 0 টু 2, এটা 2 টু 0। সুতরাং এইটা আর এটা ক্যান্সেল আউট করবে, বোঝা যাচ্ছে। প্লাস নেক্সট কত হবে, এটা এটা একই রকম হবে 2x 0 টু 2, 2x 0 টু 2, এটা। স্যার, হ্যাঁ তো লাস্টেরটা স্যার জেড এর মান 2 আর প্লাস 2 কেটে ওয়াই এর জায়গায় শুধু 0 বসবে না? ও এটা তো ভুল লিখেছি তাই না, এটা 0, আর এটা তাহলে কত হচ্ছে মাইনাস 2x প্লাস 2x। দেখো তো ঠিক লিখলাম কিনা, মানে এটা তো 2 মাইনাস 2 প্লাস 2 0 হয়ে যাচ্ছে, তো লেখাই দরকার ছিল না, যাক লিখে ফেলেছি যখন, থাক এরকমই থাক, লিখে ফেলেছি যখন। তাহলে এটার কন্ট্রিবিউশন, আর এই দুটো কন্ট্রিবিউশন কি হবে 0, তাহলে থাকলো কত বলো, 2 ইন্টু 0 মাইনাস 2 ইন্টু 2, তাহলে কত হবে মাইনাস, ঠিক আছে কিনা দেখ। তাহলে আমরা এলএইচএস যেটা ছিল স্টোকস ল এর, তার বাঁ অংশটা এলএইচএস টা আমরা করে ফেলেছি, সেটা হচ্ছে -4। এবার -4 যদি হয় তাহলে আরএইচএস টাও -4 হবে, তাহলে ভেরিফিকেশন কি করে কমপ্লিট হবে, আরএইচএস টা আমরা এবার দেখে নেব যে আরএইচএস টা কত হয়। এইটুকুর মধ্যে কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো, তারপরে আমরা আবার শুরু করব। এটা আমাকে বুঝে ফেলতে হবে, এটুকুর মধ্যে না বোঝার কিছু থাকলে বলো, বা কোনো গন্ডগোল বা ভুল কিছু লেখা থাকলে বলো। ধরে নিচ্ছি ঠিক আছে, তোমরা দেখেছো। আমরা এবার তাহলে রেজাল্টটা লিখে রাখি, এ ডট ডিএল আমরা ক্লোজ ইন্টিগ্রেশন কত পেয়েছি -4, কিসের ক্ষেত্রে, এ বি সি ডি এটা ক্ষেত্রে পেয়েছি, এ বি সি ডি এ। এবার আমরা ওই স্টোকস ল এর যে ডান দিকটা কার্ল এ যেটা, ওইটা সারফেস ইন্টিগ্রেশন করব, কার্ল এর সারফেস ইন্টিগ্রেশন। আমরা আগে কার্ল এটা বার করে দিই, কার্ল এ আই জে ই, একটু ফাঁকা জায়গা নিই, তার কারণ হচ্ছে বড় বড় টার্ম আছে, ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড, y minus z plus 2, y z plus 4 minus x। তাহলে i ক্যাপ কত হবে, এখানে ভুল হলে তোমরা বলবে 0, এটা ইন্টিগ্রেশন এটা হবে, এবার হচ্ছে মাইনাস y
প্লাস জে ক্যাপ, এইটা এই ডেল্টা জেড দিয়ে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে কত হবে -1, আর এটা দিয়ে এটাকে ইন্টিগ্রেশন ডেরিভেটিভ করতে হবে, তাহলে মাইনাস সাইন একটা হবে আর এটা মাইনাস সাইন জেনারেট করবে, তাহলে প্লাস হয়ে যাবে জেড। দেখো এটা ভুল হলো কিন্তু দেখো, কে ক্যাপ ওয়াই জেড এটা দিয়ে ডেরিভেটিভ করলে 0, আর এটা দিয়ে ডেরিভেটিভ করলে এখানে 1 আসছে, -1। দেখো এইটা ঠিক আছে কিনা দেখো, এটা ইম্পর্টেন্ট, এটা ভুল থাকলে আর এখানে বেরোনো যাবে না। আই ক্যাপ এটা যদি ডেরিভেটিভ করি তাহলে 0 আসলো, কারণ এর মধ্যে ওয়াই নেই, এটার পার্শিয়াল ডেরিভেটিভ করলে জেড এর রেসপেক্টে ওয়াই পড়ে থাকলো, আর এটা নেগেটিভ সাইন, আর 4 কে ডেরিভেটিভ করলে 0, তারপরে আমি জে ক্যাপ যখন করছি এটা দিয়ে ডেরিভেটিভ করছি, এটাকে ডেরিভেটিভ করার সময়ে -1 0, তাহলে শুধু -1, আর একটা মাইনাস সাইন আসলো, সেই মাইনাস সাইন এইটা দিয়ে এই মাইনাস সাইনের জন্য ক্যান্সেল করে গেল, হয়ে থাকলো জেড, প্লাস জেড হয়ে গেল। আর কে ক্যাপের সময় কি করছি, এটা দিয়ে ডেরিভেটিভ করছি, করলে যেহেতু এটা এক্স নেই সুতরাং এটা 0 হয়ে যাবে, আর এটার ডেরিভেটিভ করলে একটা মাইনাস আসবে, মাইনাস হওয়ার পরে এখানে একটা 1 চলে আসবে, তাহলে মনে হচ্ছে এটা ঠিকই আছে। তাহলে হয়ে গেল মাইনাস ওয়াই আই ক্যাপ প্লাস জেড -1 জে ক্যাপ মাইনাস, এটা হচ্ছে কার্ল এ। কিন্তু কার্ল এ তো করলে হবে না, শুধু কার্লের ডেরিভেটিভ করতে হবে, এই কার্লের হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে, স্যার এই করতে হবে, এই জিনিসটা করতে হবে। এবার এই ডিএসটা আর এন ক্যাপটা কোন দিকে, দেখো এন ক্যাপ ইকুয়াল টু কে ক্যাপ আমি অলরেডি এখানে দিয়ে দিয়েছি, তাহলে এইটা আমাদের এবিসিডি সারফেসের জন্য, এবিসিডি সারফেসের জন্য এটা কি হবে, এবিসিডির জন্য কার্লের জন্য আমরা লিখে দিচ্ছি ওয়াই আই ক্যাপ প্লাস জেড -1 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, এটা লিখেছি, ডট এন মানে হচ্ছে কে ক্যাপ, আর ডিএস মানে কত, এটা ছোট্ট এলিমেন্ট নিয়ে নাও এখানটায়, ছোট্ট এলিমেন্ট দেখো এটা কোন প্লেনে, এটা হচ্ছে এক্স ওয়াই তলের প্যারালাল, যেখানে জেড ইকুয়াল টু 2 লেখা আছে, এই প্লেনটার ইকুয়েশন হচ্ছে জেড ইকুয়াল টু 2, তাহলে সারফেসটা কত, সারফেসটা হচ্ছে ডিএক্স ডিওয়াই, তাহলে এখানে করলাম ডিএক্স ডিওয়াই, যেহেতু এক্স ওয়াই প্লেনের প্যারালাল সুতরাং ভ্যারিয়েবল হিসাবে এক্স আর ওয়াই আছে, তাহলে সারফেস এলিমেন্ট কত হবে, কে ডিএক্স ডিওয়াই, কে টা ডট প্রোডাক্ট হয়ে গেল, ডট প্রোডাক্ট করলে কত হবে, এখানে দেখো এই পার্ট গুলো তো ডট প্রোডাক্ট করার কিছু নেই, 0 হবে হয়ে যাবে, তাহলে এখানে হয়ে গেল মাইনাস ডিএক্স ডিওয়াই, তাহলে শুধুমাত্র কোনো ভেক্টরই নেই, শুধু নর্মাল স্কেলারের ইন্টিগ্রেশন, এবং আমরা দেখেছি যে ডিএক্স ডিওয়াই হচ্ছে এই ছোট সারফেসের এলিমেন্ট, পুরোটার ইন্টিগ্রেশন করলে কত হবে, ডিএক্স ডিওয়াই একটা ছোট এলিমেন্ট, তাহলে সবটা ইন্টিগ্রেশন করলে তো এটার এরিয়া পাওয়া যাবে, তাহলে এটা পাওয়া গেল এরিয়া, এস এরিয়াটা পাওয়া গেল, আর এস এরিয়াটা কত, এই পাশে 2 ওই পাশে 2, তাহলে এটা কত পাওয়া যাবে, 2 × 2 -4। তোমরা যদি এইভাবে ইন্টিগ্রেশন না করতে চাও তাহলে ডবল ইন্টিগ্রেশন এখানে দিয়ে দাও, x এর লিমিট 0 to 2 লেখো, y এর লিমিট 0 to 2 লেখো, একই হবে -2। স্যার নিচে একটা এন ডট কে কেন বললেন না? হ্যাঁ এন ডট কে দিয়ে যেটা ভাগ হতো, মড অফ এন ডট কে, ওইটা হ্যাঁ করতেই পারো, একই রেজাল্ট আসবে, এটা প্রজেকশন ফেলে এদিকে নিয়ে আসবে। প্রজেকশন ইন্টিগ্রেশন কেন করে মনে আছে তো, ভ্যারিয়েবল কমানোর জন্য। তোমার কটা ভ্যারিয়েবল আছে এখানে দেখো তো, এখানে কটা ভ্যারিয়েবল আছে, ঘুরিয়ে নাক দেখানো হবে, বুঝলে তো, তোমার দুটো এখানে ভ্যারিয়েবল আছে, জেড এখানে নেই, এই সারফেসটাই ভ্যারিয়েবল কটা, এই সারফেসের যদি ইকুয়েশন টানো তার ভ্যারিয়েবল কটা, এক্স আর ওয়াই ছাড়া ভ্যারিয়েবল নেই, তাহলে যেখানে দুটো ভ্যারিয়েবল সেখানে তুমি প্রজেকশন নিয়ে কমাতে পারবে, একটা করতে পারবে কি বলো, তার উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আমি প্রজেকশন করব। প্রজেকশন ইন্টিগ্রেশন কেন করা হয়, তিনটে ভ্যারিয়েবল থেকে দুটো ভ্যারিয়েবল করার জন্য।
তিনটে ভ্যারিয়েবল থেকে দুটো ভ্যারিয়েবল করার জন্য প্রজেকশন ইন্টিগ্রেশন করা হয়। এবার এটা তো এক্স ওয়াই এর প্যারালাল, যদি কাট হয়ে থাকতো তাহলে তিনটে ভ্যারিয়েবল থাকতো। আমি আবার বোঝাই, যদি এই রকম হতো এটা, হ্যাঁ এইরকম ধরনের হতো, তাহলে দেখো এক্স ওয়াই জেড তিনটেই ভ্যারিয়েবল এই সারফেসটা, হ্যাঁ সেক্ষেত্রে তুমি প্রজেকশন নেবে। কিন্তু তোমার যখন এইরকম একটা সারফেস আছে সেটার ক্ষেত্রে জেড ইকুয়াল টু ফিক্সড, এটা ভ্যারিয়েবল নয়, কিন্তু বারবার লিখে দিচ্ছি দেখো, জেড ইকুয়াল টু 2 মানে জেড ইকুয়াল টু ফিক্সড, ফিক্সড মানে ওটা ভ্যারিয়েবল না। তাহলে ভ্যারিয়েবল কটা? দুটো, এক্স আর ওয়াই। তাহলে প্রজেকশন ইন্টিগ্রেশন করে তোমার এখানে লাভ কিছু হবে না, শুধু শুধু বেশি ক্যালকুলেশন করতে হবে, কিন্তু রেজাল্ট একই আসবে, এটা মনে রাখবে। প্রজেকশন ইন্টিগ্রেশন করলে খাটতে হবে বেশি, রেজাল্ট একই আসবে এটার ক্ষেত্রে অন্তত। আর যেটা তিনটে ভ্যারিয়েবল, এই যে এরকম কাট হয়ে সারফেস বা যে কোনো কার্ভ সারফেস, সেক্ষেত্রে এক্স ওয়াই জেড তিনটেই ভ্যারি করে, সেক্ষেত্রে আমরা প্রজেকশন ইন্টিগ্রেশন করবো। কারণটা বোঝা গেল এখানে? কারণটা বোঝাতে পারলাম কেন প্রজেকশন ইন্টিগ্রেশন করলাম? এটা তো খালি এবিসিডি দলের জন্য হলো, বাকি 5টা দলের জন্য হবে না? আমাকে তো সব সার্ফেস করতে বলেনি, বলেছে এক্স ওয়াই তলের উপরে যে কোনো একটা নাও, হ্যাঁ যে কোনো একটা কথাটা বলেনি, বলেছে এক্স ওয়াই তলের উপর একটা প্লেন নাও। তাহলে কোন প্লেনটা নেবে তুমি? এক্স ওয়াই প্লেন ছাড়া এক্স ওয়াই প্লেনের উপরে কোন তলটা নেবে? এই তলটার উপর করতে পারো, হ্যাঁ কোনো ব্যাপার নেই। এই এটার উপর করতে পারো, যে কোনো তলের জন্য বা প্লেনের জন্যই এই ইকুয়েশনটা ভ্যালিড হবে, মনে রাখবে। তাহলে আমরা কি প্রমাণ করতে পারলাম? এ ডট ডিএল, এটা যে কোনো সারফেস যেটা ক্লোজ লাইন দিয়ে ঘেরা রয়েছে সেই লাইনের উপর ইন্টিগ্রেশন করলে আমাদের এই রেজাল্টটা কার্ল এ ডট এন ডিএস এটার সঙ্গে সমান হলো, এবং আমরা সারফেস ইন্টিগ্রেশন লাইন ইন্টিগ্রেশনের মধ্যে এই সম্পর্ক পেলাম, এবং লিখবো কি ভেরিফাইড, দুটো তো কমন ভ্যালু পেলাম -4। কেউ যদি বলে যে আমি এই লাইনের উপর করবো, করতে পারো। কেউ যদি বলে আমি এই লাইনের উপর করতে পারো, কেউ যদি বলে আমি নিচেরটা করবো, কেউ যদি আমি উপরটা করবো, সব একই হবে, সব ভেরিফিকেশন হয়ে যাবে। স্টোকস থিওরেম তো যে কোনো ক্লোজ লাইনের ক্ষেত্রে ভ্যালিড করাই যাবে, কিন্তু এই পার্টিকুলার প্রবলেমটা বলেছে এক্স ওয়াই তলের উপরে করো, এই পার্টিকুলার জায়গাটায় অঙ্কটাই বলে দিয়েছে। আর কোন কোশ্চেন? ডেরিভেশনে ডেল এক্স টেন্ডস টু 0 টা আরেকবার বলবেন? কোন জায়গাটা ভালো করে বলো। ওই ডেরিভেশন, স্টোকস থিওরেমের ডেরিভেশন। মানে এইটা নয়, তাই তো? কোনটা বলছে? বললো স্টোকস থিওরেমের ডেরিভেশন। আচ্ছা, আগে এই কোশ্চেনটা কেউ অ্যান্সারের মধ্যে কোনো গন্ডগোল আছে কিনা বা কিছু অসুবিধা আছে কিনা বলবেন, তারপরে ওটা বলছি। এটাকে দেখে নাও। আর কারো কোশ্চেন আছে কি? যা কোশ্চেন করা এখনই করে নাও, কারণ এই ছবিটা না থাকলে তখন তার আমি অ্যান্সার দিতে পারবো না। ফিগার গুলো না থাকলে খুব মুশকিল, পুরো অঙ্কটা এখানে করা রয়েছে। এখানে কোনটা বলছো বলো? এই ডেল এক্স টেন্ডস টু 0, হ্যাঁ ডেল্টা এক্স টেন্ডস টু 0। এস টেন্স টু 0, হ্যাঁ, এটা এটা এস টেন্স টু 0 নেওয়া হয়েছে তার কারণ হ্যাঁ হ্যাঁ এটাই। এস টেন্স টু 0 নেওয়ার কারণ হচ্ছে যদি এসটা বড় হয়, কার্ভ সারফেসের ক্ষেত্রে এই নর্মাল ডাইরেকশনটা একই দিকে হবে না, হ্যাঁ নর্মাল ডাইরেকশনটা পাল্টে পাল্টে যাবে, সেই জন্য এস টেন্স টু 0 নেওয়া হয়েছে। আপনি বললেন ওই এন ক্যাপের ডাইরেকশন আলাদা হবে না, হয়ে যাবে, হ্যাঁ এস যদি বড় করো তাহলে এন ক্যাপের ডাইরেকশন আলাদা হয়ে যাবে।
বোর্ড দেখতে পাচ্ছ সবাই? আমি ধরে নিলাম একটা সারফেস এরকম এরকম, তাহলে তার এই অংশে যদি আমি একটা ডেল্টা এস নিই, হ্যাঁ, তার ডাইরেকশন তো এদিকে হবে নর্মাল। আর এইখানে যদি নিই একই দিকে হবে কি? নিশ্চয়ই নয়, এদিকে হবে, এদিকে হবে। সেই জন্য এই টোটাল সারফেসটাকে ওরা কি করছে, ছোট 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 করে ভেঙে ফেলছে, ছোট ছোট করে ভেঙে ফেলছে। ছোট সারফেস হলে দেখো, খুব ছোট যদি সারফেস হয় তার এই পয়েন্টেও একই দিকে নর্মাল হবে, এই পয়েন্টেও একই দিকে হবে। হ্যাঁ, ছোট সারফেসের যে কোনো পয়েন্টেই নর্মালটা একই দিকে হবে। কিন্তু একটা বড় সারফেসের যদি এখানে টানো, এখানে নর্মাল টানো, বা এখানে টানো, দুটো কিন্তু একই দিকে নাও হতে পারে। সেই জন্য হচ্ছে এটাকে ছোট 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 সারফেসে ভেঙে ফেলেছে, ভেঙে ফেলা হয়েছে। সেই জন্য লিমিটটা নেওয়া হয়েছে, লিমিট এক্সটেন্স টু 0 নেওয়া হয়েছে এখানটাই। আর তুমি যদি বলো কার্লের ডেফিনিশন, তাহলে কিন্তু আলাদা। এই যে কার্লের ডেফিনিশন, এখানে যে কার্লের ডেফিনিশনটা করা আছে সেইটার ব্যাপারটা এখানে আলাদা। যে পার্টিকুলার পয়েন্টে যদি কার্ল বার করতে হয়, এ ভেক্টর ধরো এই পয়েন্টে তুমি কার্ল বার করতে চাও, এই পয়েন্টে পি পয়েন্টে, তাহলে পি পয়েন্টে দেখে নিতে হবে একটা ছোট্ট, পি পয়েন্টের চারিদিকে ছোট্ট সারফেস ধরতে হবে, ছোট্ট সারফেস, ইয়েস, সেই সারফেসটা ধরতে হবে। এবং সেই সারফেসের বাউন্ডিং যে লাইনটা, সেই লাইনটা হয়তো বা ডেল্টা এল। হ্যাঁ, এই ডিএস এর চারিদিকে এটাকে আমি যদি বড় করে রাখি, পি পয়েন্টটা মাঝে রেখে এই সারফেসটা আমি এটাকে ম্যাগনিফাই করেছি, পি পয়েন্টের চারিদিকে যে লাইনটা রয়েছে সেটা হচ্ছে ডেল্টা এল, আর ভেতরে যে সারফেসটা রয়েছে সেটা ডেল্টা এস, হুইচ ইজ টেন্ডস টু 0। এই অবস্থা হলে দেখে নিতে হবে যে এখানে যে ভেক্টরটা রয়েছে, এ ভেক্টরটা সেটা কতটা কার্লি, অর্থাৎ এই লাইনটা যদি জুড়ে আমি ঘুরে আসি ইন্টিগ্রেশন করতে করতে, তাহলে যদি নন জিরো ভ্যালু পাই তাহলে সেটা কার্ল আছে বলে ধরে নেওয়া হবে। এটা যদি নন জিরো হয় তাহলে সেটা কার্লি, উত্তরটা কার্লি। আর যদি এটার ভ্যালু 0 পাওয়া যায়, যেরকম এরকম কেসে এই লাইনটা এরকম, ভেক্টরটা একদম সমানভাবে এরকম, সমানভাবে সব দিকে একই রকম, ইউনিফর্ম ভেক্টরটা, কনস্ট্যান্ট ভেক্টর, তাহলে এটা কার্লি হবে না। এই এ ডট ডিএল এর ইন্টিগ্রেশনটা 0 পাওয়া যাবে। কারণ একটু খেয়াল করে দেখো, এই দিকে যে লাইনটা আছে সেটা কিন্তু উল্টো দিকে, আর এই দিকে যে লাইনটা সেটা এই ভেক্টরের দিকে, এর দিকে। আর এটা কিন্তু এ ভেক্টরটা উপরে থেকে দেখো এই ডান দিকে যাচ্ছে, আর তোমার লাইনটা দেখো এদিকে। সুতরাং এখানের কন্ট্রিবিউশন, লাইনের কন্ট্রিবিউশন আর এখানের কন্ট্রিবিউশন যদি তুমি যোগ করে দাও তাহলে 0 পাবে। সেই জন্য নন কার্লি ভেক্টরের ক্ষেত্রে তুমি যোগ করতে করতে করতে, লাইন ইন্টিগ্রেশন যোগ করতে করতে দেখবে যে টোটালটা 0 হয়ে গেছে, যেটা কার্ল নেই। যেটা কার্ল আছে, অর্থাৎ যে ভেক্টরটা কোনো একটা রোটেশন দিতে পারে, সেই রকম ভেক্টরের ক্ষেত্রে এটা নন জিরো হবে। সেই জন্য কার্লকে লাইন ইন্টিগ্রেশন দিয়ে এক্সপ্রেস করা যায়, যেটা আজকের বিষয় নয়। কার্লের ব্যাপারটা আমি আগে বুঝিয়েছিলাম। আচ্ছা বলো এবার। আর কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার স্যার বলো বলো, আর কোন বলো। বলছি আগের চ্যাপ্টারে 68 প্রবলেমটা একটু প্রবলেম আছে, 68 এরটা।